একটা পডকাস্টের জন্য বিষয় নির্বাচন করা অনেক জরুরি। আপনি চাইলে র্যান্ডম যে কোনো কিছুতে কথা বলতে পারেন, র্যান্ডম যে কোনো বিষয় নিয়ে কথা বলতে পারেন, কিন্তু পডকাস্টের ক্ষেত্রে হয় কি, যখন আপনি রেগুলার বেসিসে পডকাস্ট পরিচালনা করবেন তখন আপনার প্রত্যেকটা পডকাস্টে ভিন্ন ভিন্ন সাবজেক্ট থাকা একদম জরুরি। আবার দেখা গেল যে একই সাবজেক্ট নিয়ে হয়তো আপনি টানা 2 দিন একটা পডকাস্ট করতে পারেন, মানে 2 বার একটা পডকাস্ট করতে পারেন, কিন্তু দিনের পর দিন তো পারবেন না। আমি অনেক ধন্যবাদ দিই আপনাদেরকে, কারণ আপনাদের যে কথাগুলো থাকে, আপনাদের যে প্রশ্নগুলো থাকে, এই প্রশ্নগুলো একটা পডকাস্ট সাজানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নটার কারণেই ওই উত্তরটা যেভাবে দেওয়া যায় সেটা কেবল পডকাস্টেই সম্ভব। এবং আমি আগেভাগে বলে রাখি, সবসময় মতোই ওই খংশুকে নিয়ে যে পর্বটা থাকবে, ইজিপশিয়ান ডেমিগডদের নিয়ে যে সিরিজটা আমি এখন চালাচ্ছি আপনাদের জন্যই, আমার মূল চিন্তাটা হচ্ছে কি, যে এই যে সমস্ত চরিত্রগুলো আমাদের চোখের সামনে আছে, এদের ব্যাপারে আপনাদেরকে আমি যতটুকু জানি ততটুকু জানানোর। তো খংশুর যে অংশটা সেটা আগে থেকে রেকর্ড করা আছে, এবং পডকাস্টের শুরুর এই অংশটা যখন শেষ হয়ে যাবে তখন ওটা অটোমেটিক অ্যাড করে দেব, অটোমেটিক শুনতে পারবেন ইনশাআল্লাহ আপনারা। তো শুরুর দিকে এই অংশটা শুধুমাত্র বকবক করার জন্য। তো এখন প্রথম যে বিষয়টা আমি হাইলাইট করতে চাই, বা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে লুসিড ড্রিম। 3টা প্রশ্ন আমি পেয়েছিলাম লুসিড ড্রিম নিয়ে, এবং এমনকি রিসেন্টও আমি কোথায় জানি দেখেছিলাম লুসিড ড্রিম নিয়ে একজন জিজ্ঞেস করেছিলেন। তো লুসিড ড্রিমটা হচ্ছে কি, সায়েন্স আপনাকে যেটা বোঝায় সেটা হচ্ছে কি, আপনি এই ড্রিমে, মানে এই স্বপ্নে, আপনি স্বপ্নটাকে কন্ট্রোল করতে পারবেন। আপনি স্বপ্নে বড় বড় ভবন তৈরি করতে পারেন, আপনি এই স্বপ্নে নিজেকে মঙ্গল গ্রহে নিয়ে যেতে পারেন। মানে এই স্বপ্নটাকে আপনি কন্ট্রোল করতে পারছেন যখন আপনি জেগে আছেন কিন্তু ঘুমাচ্ছেন। লুসিড ড্রিমটা কিন্তু অনেকটা এরকমই। আমি আমার কথা বলি, তারপরে যে আমি ব্যাখ্যা দিই, মানে এটা কি, আমি তারপরে যে ব্যাখ্যা দিই। আমি 2 ধরনের স্বপ্ন দেখি। এক হচ্ছে আমি যাতে ঘুমাতে না পারি শান্তিতে, ওই স্বপ্নটা হচ্ছে লুসিড ড্রিম আমার। মানে আমি ড্রিম দেখবো, স্বপ্ন দেখছি, আমি কন্ট্রোল করছি, কিন্তু আমি ঘুমাতে পারছি না। এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে যেটা আমাকে দেখানো হয়, তো এই লুসিড ড্রিমের ক্ষেত্রে হয় কি, আমি ওই সময় একদম জাগ না, বাংলা ভাষায় বলি একদম জাগ না, আমার কান সজাগ আছে, আমার আশপাশে কে কোন জায়গায় মুভমেন্ট করে আমি সেটা পর্যন্ত টের পাই, কিন্তু আমি এক ধরনের ঘুমের ভেতরে। এটা অনেক সময় দুপুরবেলা যে আমরা পাওয়ার ন্যাপ নিই না, অনেকে দুপুরবেলা একটু ঘুমানোর চেষ্টা করি, ভাত খেয়ে বা যে কোনো খাবার খেয়ে একটু ঘুমাই ক্লান্তির কারণে, ওই ঘুমটা দেখবেন এরকমই। ওই ঘুমটা ঘুমানোর সাথে সাথে আপনি দুনিয়ার অনেক কিছু দেখে ফেলবেন, যে জিনিসগুলো দেখে ফেলেছেন ওইটা আসলে ম্যাটারই করে না ওই সময়টায়। তো আমার ক্ষেত্রে যখন লুসিড ড্রিমটা হয় আমি ওই ড্রিমের ভেতরে এক জায়গায় যেতে পারি, ওই জায়গাতে কি ঘটনা ঘটছে আমি সেটা কন্ট্রোল করতে পারি, কারণ আমি জানি আমি এখন স্বপ্ন দেখছি। লুসিড ড্রিমের ক্ষেত্রে ঘটনাটা এরকমই, আপনি টের পাচ্ছেন যে আপনি স্বপ্ন দেখছেন, কিন্তু সেটা কিন্তু আপনার আর ঘুমের ভেতরে পারেন। যখন আসলে বড় ধরনের স্বপ্ন দেখি, মানে স্বপ্নের ভেতরে আমরা যখন স্বপ্ন দেখি, সেটা অনেক সময় আমরা টের পাই, কিন্তু দুইটার মধ্যে তফাৎ আছে। লুসিড ড্রিমের ক্ষেত্রে হয় কি, যার আপনি ঘুমিয়ে পড়ার মুহূর্তে আপনি এটা দেখতে পারেন, আবার এমনও হতে পারে জেগে গেছেন তারপরে আবার আরেকটু ঘুমিয়ে দেখার চেষ্টা করছেন। এই ড্রিমটাকে আপনি আপনার মন মতো কন্ট্রোল করবেন, যেটা বিজ্ঞানও বলে। এবং এই কন্ট্রোলটা আসে কোত্থেকে? আমাদের রুহ কিন্তু বডিতে থাকে না। যদি আমরা ঘুমাই, তাহলে রুহ বডিতে যদি না থাকে, তাহলে এই লুসিড ড্রিম আমরা দেখি কীভাবে? কারণ আমি জানতে পারছি যে আমি স্বপ্ন দেখছি, কিন্তু আমি তখনও ঘুমে এবং স্বপ্ন দেখতে পাচ্ছি। সেই হিসেবে আমার রুহ বডিতে থাকার কথা না। ব্যাপারটা কিন্তু এরকম না। আপনি একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন, আপনি যদি ঘুমান এবং আপনার যে এই ঘুমের যে এই রেঞ্জের ভেতরে আপনি ঘুমানোর সাথে সাথেই যে রুহ বডি থেকে বের হয়ে যাবে এমন না। রুহ কখন বের হয় না হয় সেটা বুঝে ওঠা একদম কঠিন আমাদের জন্য। কেন বলছি কঠিন? আপনি 8 ঘন্টা ঘুমালেন
এই 8 ঘন্টার ভেতরে আপনি একটা স্বপ্ন দেখেছেন, যে স্বপ্নটা সর্বসাকল্যে কয়েক সেকেন্ডের ডিপ স্বপ্ন, কিন্তু ওই কয়েক সেকেন্ডে যে স্বপ্ন আপনি দেখেছেন সেটা আবার যখন আপনি আমাকে বোঝাতে যাবেন তখন হুট করে খেয়াল করবেন আপনি 5 মিনিট বা 10 মিনিট আমার সাথে কথা বলে ফেলেছেন। একদম স্বপ্নে আপনি যা যা দেখেছেন সেটাই আপনি আমাকে বলছেন, কিন্তু বলার পরে দেখছেন সেটা 10 মিনিট, কিন্তু বাস্তবে আপনি স্বপ্নটা দেখেছিলেন কয়েক সেকেন্ডের জন্য, এত বড় একটা ঘুমের ভেতরে। আপনার কি মনে হয় যে আপনি কয়েক সেকেন্ডের জন্য স্বপ্নটা দেখেছিলেন? আপনার ব্রেন আপনাকে ট্রিক করে, মানে ব্রেনের যে স্বাভাবিক প্রক্রিয়া, এটা তো একটা কেমিক্যাল বেসড কম্পাউন্ড ব্রেন আমাদের, ওই ব্যাপারে কি বললাম, মানে বোঝানোর জন্য বললাম যে কেমিক্যাল বেসড কম্পাউন্ড, মানে এটা তো ফ্যাট সেল দিয়ে তৈরি। তো আপনি মনে করুন ব্রেন ক্যাপচার করতে পারে কোনো কিছু। যদি আমরা ঘুমাই, আমরা ঘুমানোর পর মুহূর্তে জাগি, তাই না? কিন্তু মাঝখান দিয়ে সময় চলে গেছে। তো ব্রেনের কাছে তো এটা এরকমই, ঘুমালাম জাগলাম, ঘুমালাম আর জাগলাম, মাঝখান দিয়ে যে সময়টা চলে গিয়েছে, এই সময়ের ভিতরে আপনি যে স্বপ্নটা দেখছেন, এই স্বপ্নটা যখন আপনি আমাকে ব্যাখ্যা দিলেন এখন, তখন এটা হয়ে যাচ্ছে কি কয়েক মিনিটের, দেখেছেন কয়েক সেকেন্ড। ব্রেন আপনাকে ট্রিক করছে যে আপনি কয়েক সেকেন্ড দেখে আসছেন, কিন্তু বাস্তবে এমন না। এখন আরও একটা ঘটনা কি ঘটনা আমাদের সাথে ঘুমের ভেতরে, সেটা হচ্ছে যখনই আমরা ঘুমাতে যাব আমরা ঝাঁকি খাই, উপর থেকে নিচে পড়ার যে অনুভূতিটা, বডি নিজেকে ধাক্কা মেরে জাগিয়ে তোলে। এখন বিজ্ঞান হয়তো পরীক্ষা করে দেখেছে যে মানে মস্তিষ্কে হয়তো অক্সিজেনের ঘাটতি থাকার কারণে এই ঘটনাটা ঘটে, কিন্তু বিশ্বাস করবেন গতকালকে আমার 3বার এই ঘটনা ঘটেছে। গতকালকে না, আজকে ভোরে। আজ আমি এখন যে সময় রেকর্ড করছি, এই আজ ভোরে আমার সাথে এই ঘটনা 3বার ঘটে। এবং আপনি একটা ব্যাপার লক্ষ্য করে দেখবেন, যখনই আপনি এইভাবে ঘুমের, মানে আদৌ ঘুম হোক বা ঘুমের ভেতরে যখন এই ঝাঁকিটা খাবেন, খাবার পরে যখন আপনার ঘুমটা ভাঙবে, আপনার হাত পা কাঁপতে শুরু করবে, যখন আপনি যে অনুভূতি পাবেন সেই অনুভূতিটা আপনি বোঝাতে পারবেন না, এবং দেখবেন যে আপনার শরীরে বিভিন্ন জায়গায় ব্যথাও হচ্ছে। এইটা কোন ধরনের ব্যথা যেটা এই ঘুমের সাথে অ্যাসোসিয়েট? আপনি একটা ঝাঁকি খেলেন, আপনার বডি অটোমেটিক একটা ঝাঁকি খেলো, তারপরে আপনি ব্যথা টের পাচ্ছেন শরীরে। বিশেষ করে আমি আজকে ব্যথা টের পাচ্ছি, কারণ আমি ঘুমাতে যাব 3বার আমি ঝাঁকি খাই ঘুমানোর আগে, মানে ওই কন্ডিশনে 3বার আমি ঝাঁকি খাই। শেষবার এবার ঝাঁকি খাওয়ার সময় আমার শরীর থেকে সম্পূর্ণ শক্তি বের হয়ে গিয়েছিল। আমার স্পষ্ট মনে আছে যে আমি কিছু করতে পারছিলাম না। তো এটা কেন হয়? এটা হয় আমাদের বডি থেকে যখন রুহ বের হয়, রুহ কোন কারণে আসছে সেটা এই মুহূর্তে বলে বোঝানো কঠিন, কিন্তু রুহ যখন ফোর্সফুলি বডির ভিতরে আবার ঢুকে, কারণ জাগতে তো হবে, রুহ তো বুঝতে পারছে যে শরীর জাগানোর সময় এসছে, তখন এই জাগানোর যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা কিন্তু এরকমই হয়। এই যে যখন হুট করে ঘটনাটা ঘটে, আমরা অনেকে হুট করে ঘুম থেকে উঠি, আবার অনেকে এমনভাবে ঘুম থেকে উঠি খুবই স্বাভাবিকভাবে। এই হুট করে ঘুম থেকে ওঠার সময় দেখবেন যে মাথা ব্যথা করে, হুট করে ঘুম থেকে ওঠার সময় দেখবেন মন আজ খারাপ হয়ে যায়। কেন? কারণ হচ্ছে কি, আপনি যে প্রসেসে আপনার ঘুম ভাঙার কথা ছিল, যে প্রসেসে আপনার রূপ বডিতে ফেরত আসার কথা ছিল, ওই প্রসেসে সে বডিতে ফেরত আসে নেই, এবং সে যেই স্পিডে আসছে সেই স্পিড তো কল্পনার বাইরে। রুহ যেই স্পিডে ট্রাভেল করে আপনার বডিতে ঢোকে, ওইটা আপনার বডি হ্যান্ডেল করতে পারে না ওই সময়। এই জন্য তো আপনি ঝাঁকিটা খান। ব্যাপারটা একদম সোজা সিম্পল ব্যাপার। আমি কথা বলছি কিন্তু বিজ্ঞানের আলোকে কথাটা বলছি না, বলে বিজ্ঞানের আলোকে কথা বলছি না, কারণ আমরা যারা বিশ্বাসী আমরা খুব ভালো করে জানি আমরা ঘুমানো মাত্রই আমাদের রূহ বডি থেকে বের হয়ে যায়, এবং এই রূহ অতীতে যেতে পারে, এই রূহ ভবিষ্যতের অংশ দেখতে পারে। এই রূহের পক্ষে যে অনেক দূরে যাওয়া সম্ভব, এমনকি এই রূহ যদি অনুমতি পায়, বা এই রূহকে আল্লাহ যদি সেই শক্তি দেন বা সেই পরিমাণ দূরত্বে যাওয়ার অনুমতি দেন, তাহলে তো সেই রূহ এই সোলার সিস্টেমের বাইরেও যেতে পারে, আবার প্রথম আসমান পর্যন্ত পৌঁছাতে পারে, আবার চাইলে প্রথম আসমান পার করে অন্যান্য জিনিসপত্রও দেখতে পারে। এটা আসলে আল্লাহর অনুমতির উপর নির্ভর করে। আমি শুধু কথার কথা বলছি। রূহ এটা সত্যি অতীত দেখতে পারে এবং ভবিষ্যৎ থেকে ঘুরে আসতে পারে। এটার মধ্যে কোনো ভুল নাই, এটা সত্যি কথা। এবং আমাদের রূহ সব সময় টাইম ট্রাভেল করে, রূহকে আগে থেকে জানিয়ে দেওয়া হয়। অনেক সময় দেখবেন আমাদের রূহ, অর্থাৎ আমরা টের পাই
কিছু কিছু বিপদের আগ মুহূর্ত আমরা বুঝতে পারি, বিশেষ করে যখন দেজাভুটা হয়। দেজাভু হয় কেন জানেন? কারণ আমাদের রূপ বারবার সে অতীতে যায়, অথবা বারবার সে ভবিষ্যতে যায়। তো ভবিষ্যতের ঘটনা যখন ঘটে তখন সেটাকে আমরা মনে করি কি আরে এটা কোথায় জানি দেখেছিলাম, এরকম লাগে। আবার যখনই একটা ঘটনা 2 বা 3 বার আমাদের সাথে ঘটে, সেটাও কিন্তু ভবিষ্যতেরই অংশ। ধরুন এই মুহূর্তে আমার তো স্মার্টফোন, আমি আমার স্মার্টফোনে ঘড়িতে সময় দেখলাম এখন 12:59 কথার কথা। আজকের পরে আবার একদিন দেখবেন যে হুট করে এই একই মোমেন্ট আপনি রিয়েলাইজ করবেন যে 12:59। একইভাবে ফোন ধরা, একই বিছানা, একই টেবিল, একই চেয়ার, সব কিছু একই রকম মনে হবে। আবারও কয়েকদিন পরে কিন্তু একই জিনিস আপনার সাথে ঘটবে। আপনার মনে হবে কি আপনি জিনিসটা দেখেছেন? না, এটা আপনি দেখেছেন অবশ্যই, কিন্তু এটা দেজাভু না। এটা ওই আমাদের রূহ, সে কনস্ট্যান্ট ইনফরমেশন পায় ঘটনা কি হবে না হবে সেটা আমরা কনস্ট্যান্ট টের পাই। আমাদের রূহ সেটা টের পায়, আমাদের রূহ সেটা বলানোর চেষ্টা করে আমাদেরকে, কিন্তু আমাদের মগজ, ব্রেন সেটা প্রসেস করে যখন আমাদেরকে দেখাবে, ওই প্রসেস করার আগ মুহূর্তে নবস এবং কারিনের হামলা চলো ওইখানে। নবস আর কারিন কিন্তু আমাদের চায় না যে আমরা কোনো কিছু বিষয়ে অ্যালার্ট হই আগে, কোনো কিছুর ব্যাপারে যাতে আমরা জানতে না পারি। কিন্তু তারপরও যখন এই প্রসেসিং কমপ্লিট হয়, আমাদের এই বাহ্যিক চোখ হোক বা আমাদের এই বাহ্যিক মগজ হোক, তখন সেটাকে দেখতে পারে বা বুঝতে পারে, তখন সেটাকে অনুভব করে। কিন্তু আমি আবারও বলি, আমাদের নবস এবং আমাদের কারিন আমাদেরকে সব সময় প্রতারিত করে যাচ্ছে, সব সময়। এই যে এই মুহূর্তে যখন আমি আপনাদের সাথে কথা বলছি, এই মুহূর্তে আমিও কিন্তু প্রতারিত হচ্ছি। কোন ব্যাপারে প্রতারিত হচ্ছি জানেন? আমার ক্ষুধা লেগেছে, সত্যি কথা বলছি। এখন আমার ক্ষুধা লেগেছে, কিন্তু আমাকে বারবার সে এটা মনে করাচ্ছে কেন? মনে করছে এই কারণে যাতে আমি মাইকটা বন্ধ করি, এখান থেকে সরে যাই, যে খাবারটা খাই, যে কোনো একটা খাবার খেতে পারি ছেলে এখন। কিন্তু আমি আমার ভেতরে যে ভাবনাটা থাকুক, এটাকে আমি এখন জিততে দিব না। এটার সাথে আমি লড়াই করতে থাকবো যতক্ষণ পর্যন্ত এই পুরো সেশনটা আমার রেকর্ড করা শেষ না হয়। তো এটি হচ্ছে আমাদের একটা ফাইট, যে আমাদের ভেতরে যেই ভাবনাটা কাজ করে, সেটা লজিক্যাল হোক ইলজিক্যাল হোক, সেটার এগেইনস্টে আমাদেরকে ফাইট করতে হয়। তো এই যে লুসিড ড্রিমের কথা, সেখান থেকে যে ঘুরে ফিরে যে এখন টাইম ট্রাভেলে চলে আসলাম। তো এই লুসিড ড্রিম কেন বললাম, বোঝানোর জন্য বললাম যে আমাদের স্বপ্নের ক্ষেত্রটা কীরকম হয়। লুসিড ড্রিমের ক্ষেত্রেও আপনি টের পাচ্ছেন যে আপনি জেগে আছেন এবং আপনি যে স্বপ্নটা দেখছেন এখন, এটা মূলত নবস ভাইজানার কাজ। কেন বলছি জানেন? আপনি লুসিড ড্রিমটাকে কন্ট্রোল করে যে কোনো কিছু করতে পারেন। এবং মনে করুন যে এই লুসিড ড্রিম লুসিড ড্রিমে আপনি নিজেকে যে কোনো একটা দেশের প্রেসিডেন্টও বানাতে পারবেন, এবং আপনার যত ধরনের খায়েশ আছে আপনি সেই খায়েশ মেটাতে পারবেন। এবং এই অবস্থায় যখন আপনি চলতে থাকবেন, দেখবেন যে আপনি লুসিড ড্রিমের ভেতরে এমন এমন সিচুয়েশনের মধ্যে আছেন, আপনি চাচ্ছেন না জাগতে, আসলে আপনি চাচ্ছেন না জাগতে, কিন্তু আপনাকে জাগিয়ে দেবে। কে জাগিয়ে দেবে জানেন? আপনার রূহ বলবো যে বেটা অনেক হয়েছে, নবসের ফাদার পড়িস না, উঠ, আমি আসছি বডিতে, জাগ, চোখ খোল। ব্যাপারটা আর কি এরকম। তো আমরা যে লুসিড ড্রিম দেখি, এটা আমাদের নবস বা কারিন, এই দুজনের যে কোনো একজনের ফুল কন্ট্রোলে এই ঘটনাটা ঘটে। কিন্তু আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, এই লুসিড ড্রিমটা দেখিয়ে ওরা আমাদের কাছে কোনো না কোনো ইনফরমেশন প্রসেস করে পাঠাতে দেয় না। এটা আমার বিশ্বাস, ব্যক্তিগতভাবে বিশ্বাস। কারণ এই লুসিড ড্রিম যখন আপনি দেখছেন, এই লুসিড ড্রিমটা দেখার পিছনে রিজনটা কি? আপনি জানেন আপনি জাগ্রত, আপনার কান সজাগ, আপনার চোখটা বন্ধ, আপনি ঘুমাচ্ছেন কিন্তু আপনি সজাগ, কিন্তু আপনি একটা সিকোয়েন্স নিজের মন মতো তৈরি করছেন, একটা স্যাটিসফ্যাকশন ফিল করছেন। তার মানে এমন কোনো ইনফরমেশন ছিল যেটা প্রসেস করতে পারতেন, কিন্তু আপনার রোহকে সেই সুযোগটা দেওয়া হয়নি। তো বাইরে প্রচুর বাতাস, আজ এদিক ওদিকে বিভিন্ন জায়গা থেকে শব্দ আসছে। তো এই যে লুসিড ড্রিমের পার্টটা আমি আমার মতো করে আমি বোঝানোর চেষ্টা করলাম, আমার যাতে আরেকজনও বেশি ভালো জানতে পারেন, এটা কোনো সমস্যাই না। কিন্তু বিজ্ঞানের নজরে বললাম না, বিজ্ঞানের নজরে কথা বলা কি যেই ব্যাপারটা আসলে বিজ্ঞানের সাথে সব কিছু যে বিজ্ঞানের সাথে সংযুক্ত তা না। আমাদের ঘুমটা হচ্ছে একটা মহাজাগতিক ব্যাপার। আমরা দেখতে দেখতে তো
ইউজ টু হয়ে গিয়েছি। সন্তান দুনিয়াতে আসা এটা একটা মহাজাগতিক ব্যাপার, মৃত্যু একটা মহাজাগতিক ব্যাপার। আমরা চোখে দেখতে 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 এগুলোকে ব্যাপারই মনে করি না এখন আর। কিন্তু একবার ভাবতে বসুন তো, এরপরে এই ঘটনা গোড়াপত্তন কোথায় ঘটে সেটা একটু চিন্তা করতে থাকুন, মাথা ঘোরানো শুরু করে দিবে। কিন্তু ওই যে বললাম না, আমরা সারাদিন জন্ম হতে দেখি, সারাদিন মৃত্যু হতে দেখি, তো এই জন্য আমাদের কাছে এটা অত্যন্ত স্বাভাবিক মনে হয়। তো লুসিড ড্রিমের সাবজেক্টটা শেষ। এরপরে অ্যামিটিভিল মার্ডার নিয়ে যে পর্বটা ছিল আমাদের, মনে হয় গত পর্ব, যদি আমার ভুল না হয় গত পর্বই। তো গত পর্বে যখন আমি ডাফোর পজিশনের ব্যাপারটা আমি আমার দিক থেকে বললাম, তো আমাদের একজন ভাই কমেন্ট করেছিলেন যে এই ধরনের শক্ত পজিশন বা এত স্ট্রং পজিশন, যে পজিশনটায় পজেসড ব্যক্তি সে নিজেও টের পাচ্ছে না যে সে পজেসড কিনা, তো মানে এই অবস্থায় সে ফাইট করবে কিভাবে? যদি আমার ভুল না হয় প্রশ্নটা নিয়ে, মানে উনি প্রশ্ন করেছিলেন যে ডাফোর এই কন্ডিশনে ডাফও ফাইট করতে কীভাবে যদি সে টের পেত, অথবা এই কন্ডিশনে আমরা কেউ বললে আমরা এর থেকে বের হবো কীভাবে, এরকম শক্ত পজিশন থেকে বের হবো কীভাবে। প্রশ্নটা যতটুকু মনে পড়ে এতটুকুই, মানে আর বেশিও হতে পারে, কিন্তু ধারণাটা আর কি এটাই। তো যদি আপনি ডাফোর ব্যাপার নিয়ে কথা বলতে চান, ডাফোর পজিশনটাকে আমি আমার দিক থেকে ব্যাখ্যা করেছি, ওটা কিন্তু মানে ওইটাই যে 100% সঠিক তা না, কিন্তু এইভাবে পজিশন ঘটে, পজেসড ব্যক্তি টের পায় না। বুঝতে পেরেছেন? যেমন আমাদের দেশে অল্প কদিন আগে একটা ঘটনা ঘটেছিল, মানুষজন নাকি বলছিল, যেমন লিমন ভাই আমাদের ফেসবুকে উনি আমাকে বলেছিলেন একটা কমেন্টে, লিমন ভাই নাকি কে যিনি আমার মনে পড়ছে না এখন, সাসপেক্ট নাকি বা যিনি ঘটনা ঘটিয়েছেন তিনি বলছেন যে জিন তাকে দিয়ে করিয়েছে। এখন মনে করুন যে আচমকা পজিশন এরকম ঘটনা ঘটে, এটা একদমই কঠিন না, কিন্তু তার ব্যাপারে না জেনে তো আমরা কোনো কথা বলতে পারি না, আমাদের কাছে ইনফরমেশনও নাই। কিন্তু ধরুন সেই হচ্ছে ডাফো, এইরকম পজিশন থেকে সেটা ঘটনা ঘটিয়ে ফেলেছে, তাহলে কি ডাফো টের পায়নি যে সে পজেসড হচ্ছে, বা ডাফো কি নিজেকে তৈরি করতে পারেনি? এইখানে কিন্তু এই পজিশনের ব্যাপারে কিন্তু বিস্তর একটা জায়গা রয়েছে বোঝার ক্ষেত্রে। পজিশনের ব্যাপারটা পুরোপুরি যদি বুঝতে চান, কোন ধরনের জীব দ্বারা আপনি পজেসড হচ্ছেন আগে সেইটাও আপনাকে দেখতে হবে। এখন আমি আপনাকে 2টা ক্যাটাগরি দেই, 3টা ক্যাটাগরি দেই বোঝার জন্য। এক হচ্ছে আমি ধরুন একজন বৈজ্ঞানিক, আমার মানসিকতা কীরকম থাকবে, আমার পার্সপেক্টিভ কীরকম থাকবে, ঠিক তেমনি আমি একজন কৃষক, আমার পার্সপেক্টিভ কীরকম থাকবে, আর ঠিক তেমনি আমি মূর্খ বোকা, আমার দৃষ্টিভঙ্গি কীরকম থাকবে। তিনজনের তিন রকম না, এটাকে আপনি 3টা লেভেল ধরে নিন, 0, 3 আর 5। 3 হচ্ছে ওই যে কৃষক যিনি চাষাবাদ করেন, তার জ্ঞানের লেভেল হচ্ছে 3 ধরলাম, এবং মানে বৈজ্ঞানিকের জ্ঞানের লেভেল ধরলাম 5, আর মূর্খের জ্ঞানের লেভেল ধরলাম 0। তো যার জ্ঞান 0 তার কাছ থেকে আপনি কোনো কিছু এক্সপেক্ট করতে পারেন না। কিন্তু যার আবার 3 লেভেলে জ্ঞান রয়েছে, যার মানে রেটিংটা তো আমি দিলাম, তার কাছ থেকে আপনি আবার ওই জ্ঞানটা পাবেন যে জ্ঞানটা হচ্ছে সচরাচর চারপাশে বিদ্যমান, মানে একজন থেকে আরেকজন আমরা সবসময় নিচ্ছি। কিন্তু ওই যে বিজ্ঞানী, সে যে জ্ঞানটা লাভ করছে, সেই জ্ঞানটা সে লাভ করছে কি, সে মনে করেন একটা সূত্র মিলিয়ে নতুন জ্ঞান আবিষ্কার করছে, যেটা কৃষকের কাছে নেই। কৃষক কিন্তু আরেকজনের দেখা দেখি জ্ঞান বা আরেকজনের কাছ থেকে জ্ঞান নিয়ে চলছে, কিন্তু জ্ঞানের আবিষ্কার, কথার ক্ষেত্রে বোঝাচ্ছি, জ্ঞানের আবিষ্কার মূলত করছে কি এইখানে, মানে সে বিজ্ঞানী যিনি সায়েন্সের ব্যাপারে ভালো জানেন। তো যখন তিনি কোনো জ্ঞান আবিষ্কার করবেন, তিনি সেই জ্ঞানটাকে যেভাবে প্রেজেন্ট করবেন, তিনি সেই জ্ঞানটাকে ওইভাবে প্রেজেন্ট করবেন যেইভাবে একজন বিজ্ঞানী প্রেজেন্ট করবে, বোকার মতো না, মূর্খের মতো না। এই ধরনের পজিশনকে আপনি এইভাবে ধরুন, ডাফার পজিশনটা মনে করুন যে লেভেলের বিইং তাকে পজেস্ট করেছে, সে নিজের ছাপ বুঝতে দেয়নি যে আমি এখানে আছি। ধরুন আপনাকে যদি পিচাসে ধরে, কথার কথা পিচাসে ধরে, তো বিশেষ করবেন পিচাসকে মনে করুন যে কেউ ব্যক্তি লাথি মেরে ভাগাতে পারবে। পিচাসের অবশ্য ধন রয়েছে, যদি মানে
পিচাসের রাজা হয় তার হিসাব আলাদা, কিন্তু ধরলাম ওই পিচাস যে হচ্ছে কি ওই বিড়ালের কণ্ঠ নকল করে ডাক দেয়, আপনার ঘরে বিভিন্ন জিনিসপত্র চুরি করার চেষ্টা করে, মানে ওই ওই পিচাসই যদি আপনাকে ধরে, তো মনে করুন যে চারপাশ থেকে একটা ড্রেনের ঘ্রাণ আসবে। ড্রেনের ঘ্রাণ বললাম, সুঘ্রাণ কি বললাম, মানে ড্রেনের দুর্গন্ধ আসবে বা এরকম ল্যাট্রিন জাতীয় গন্ধ আসবে। তো এই ক্ষেত্রে আপনার লাথি মারতেই পারবেন। কিন্তু যদি মনে করেন যে পিচাসের রাজা আসলো, সেই কি ওই ড্রেনে ঘ্রাণ নিয়ে আসবে? না 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 না, তার লেভেলটাই অন্য জায়গায়। তার লেভেলটাই এমন এক জায়গায় যে তার সাথে আপনি পেরে উঠতে পারবেন না, কারণ সে পিচাসের রাজা। আর কোথায় প্রজার প্রজার প্রজা, বোঝানোর জন্য কি বললাম। তো তাদের মধ্যে যেরকম মনে করেন যে ক্লাস রয়েছে, এই ক্লাসের এন্টিটি আরেক ক্লাসের এন্টিটিকে মনে করেন যে বস ভাবে। তো বসের উপরে বস, বসের উপরে বস, বসের উপরে বস, বসের উপরে বস, বসের উপরে বস চলছে, এটা ক্লাস মেনটেন করা। তো মনে করুন যে এই যে বস লেভেলের যে এন্টিটি, সে যখন ডাফাকে পজেস্ট করবে, তখন সে কি কি সাইন দেবে জানেন? প্রথম সাইন, আপনাকে হয় সে শান্ত করে ফেলবে, একদম আপনাকে সে একদম শান্ত করে ফেলবে যদি আপনি পজেস্ট হন, এবং সে তার যদি প্ল্যান থাকে এরকম যে তোকে দিয়ে তোর বাবা মা পুরো পরিবারকে ছাড়খাড় করে দেব, তাহলে আমার আগে তোকে শান্ত করা দরকার। তো এই ক্ষেত্রে হবে কি, ভিকটিম, এই মুহূর্তে ভিকটিম বলা ভুল, টার্গেট শান্ত হয়ে আসবে, টার্গেটের চিন্তা করার ক্ষমতা বেড়ে যাবে। টার্গেটের মাথায় চিন্তা করার ক্ষমতা বেড়ে যাবে কেন বলছি? কারণ টার্গেটের মাথার মধ্যে কন্টিনিউ বিভিন্ন ধরনের জ্ঞান ঢুকাবে, তুই খুনটা কীভাবে করলে ভালো হয়। তখন দেখবেন যে টার্গেট অত্যন্ত শান্ত হয়ে যাবে এবং সে তার নিজস্ব জ্ঞান বিল্ড আপ করতে থাকবে ভেতরে ভেতরে। তার বাবা মায়ের প্রতি তো ঘৃণা বাড়তেই থাকবে, যত সময় যাবে তত বাড়তেই থাকবে, কিন্তু সে তার প্ল্যান গোছানোর চেষ্টা করবে, কিভাবে এক্সিকিউট করবো, কিভাবে কাকে মারবো, কি আসে বিষয়, অথবা তাদেরকে যদি মারি আমি ওদিক দিয়ে বাঁচতে পারবো কিনা, আর যদি তাদেরকে মেরে বাঁচতে না পারি তাহলে আমার রাস্তা কোথায়, এই সমস্ত জিনিস প্ল্যান করতে থাকবে সে। এই সমস্ত জিনিস তার কাছে মনে হবে পুরো প্ল্যানটাই ফুল প্রুফ। ডাফোর ক্ষেত্রে ডাফোর এটাই মনে হয়েছে যে পুরো প্ল্যানটাই ফুল প্রুফ, ওকে পুলিশ ধরবে না। ওই যে ভুল একটা বিশ্বাস তাকে দেওয়া, ভুল বিশ্বাস তাকে ফিট করানো হয় যে তোর এই প্ল্যানটাই 100% সাকসেস রেট শো করবে, এবং ডাফো এটাই মনে করবে যে আমার এই কাজ এভাবে হচ্ছে। এইখানে আরও একটা ব্যাপার, ডাফো যে এইভাবে পজেস এবং সে যে এই প্ল্যানগুলো করবে বা এই প্ল্যানগুলো তার মাথার মধ্যে কাজ করবে, এগুলো সবার আগে ঘুরতে শুরু করবে স্বপ্নে। এই জন্য স্বপ্নটা হচ্ছে এমন এক জায়গা যেই জায়গায় ওরা ঢুকে আপনাকে ফিড দিতে পারে, যে কোনো ধরনের ফিডিং দিতে পারে, আর আমাদের নফস আর আমাদের কারিন যে কোনো ধরনের ফিডিং আমাদের দিতে পারে, এবং আল্লাহ যে কোনো ধরনের জ্ঞান আমাদেরকে ওই ড্রিম কন্ডিশনে থাকা অবস্থায় দিতে পারেন। এই জন্যই স্বপ্নের যে জায়গাটা বা স্বপ্নকে এত বেশি গুরুত্ব দিয়ে আমি দেখতে বলি বা কেয়ার করতে বলি। ওই যে বললাম না, আমরা দেখতে 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 বুঝতে পারি না, মানে আমাদের সামনে চোখের সামনে থাকার পর আমরা বুঝতে পারি না যে এটা কত বড় মহাজাগতিক ব্যাপার। ডাফোকে অবশ্যই স্বপ্ন দেখিয়ে 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 একই ইভেন্ট ওর মাথার মধ্যে গেঁথে দিয়েছে। ওই স্বপ্নগুলো দেখতে অবশ্যই, স্বপ্ন না দেখালে পজিশনের মূল কাজ করতে পারবে না, কারণ আগে ফিট করতে হবে, তো ফিট দিতে হবে। তো ফিট কীভাবে? ওই যে এইভাবে খুন করো বা ওইভাবে খুন করো, ওইভাবে খুন করো, তো ওই রিলেটেড স্বপ্ন তাকে দেখানো শুরু করে, স্বপ্নে প্রভাবিত করতে শুরু করে। এবং ওই যে বললাম, মানে যে এই ঘটনা ঘটাবে সে অত্যন্ত শান্ত হয়ে আসে ঘটনা ঘটানোর আগ মুহূর্তে বা আগের কিছু দিন, তখন সে ফুল কন্ট্রোলে থাকে, তার ব্রেনের মধ্যে সেই প্ল্যান সেট আপ হয়ে যায় অটোমেটিক, ওই স্বপ্নে তাকে দেখাতে থাকে এবং স্বপ্নের মধ্যেই নিজে 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 প্ল্যান সেট আপ করতে থাকে, স্বপ্নের ভেতরেই সব। ঘুম থেকে উঠেও মাথার মধ্যে কিন্তু তার ওই প্ল্যান নিয়েই। এই অবস্থায় কিন্তু ঘটে পজিশনের ক্ষেত্রে, এই ধরনের ঘটনা যদি তারা ঘটাতে চায়। এখন আপনি কীভাবে বুঝবেন যে আপনি এই ধরনের পজিশনের ভেতরে রয়েছেন? আজকে আমার কথা শোনার পরে সবার আগে লক্ষ্য করবেন যে আপনি স্বপ্ন দেখছেন কিনা।
আর আপনি স্বপ্নে কি দেখছেন, এবং এরপরে লক্ষ্য করবেন যে আপনার আচরণে কি আসলে কোনো পরিবর্তন আছে কি না। আপনার নজরে আসবে না পরিবর্তন, বা আপনাকে যদি কেউ বলে যে তোমার আচরণে পরিবর্তন আছে, আপনার সেটা বিশ্বাস হবে না। কিন্তু তারপরও আপনাকে সেটা খেয়াল করতে হবে। আপনাকে এটা খেয়াল করতে হবে যে আপনার ভেতরের পরিবর্তনটা কি দৃশ্যমান কিনা অন্য কারোর কাছে। তারপরে হচ্ছে স্বপ্ন আপনাকে দেখতে হবে। আপনাকে বুঝতে হবে যে আপনার ভেতরে কোনো মানে মানে খারাপ কোনো কিছু করার কোনো কামনা বাসনা যাচ্ছে কিনা। ধরুন সেক্সুয়াল ব্যাপার, ধরুন চুরি ডাকাতি, ধরুন কারোর আমানত খেয়ানত করা, মানে যেই ধরনের কাজগুলো, এটা আগে লক্ষ্য করতে হবে যে আপনি ওই ঘটনার সাথে অ্যাসোসিয়েটেড কোনো ড্রিম দেখছেন কিনা। যে ঘটনাটা আপনি ঘটাতে যাচ্ছেন, তার মানে বুঝতে হবে যে আপনাকে দিয়ে ঘটনাটা ঘটানো হচ্ছে। আপনি চোর হতে পারেন, আপনি ডাকাত হতে পারেন, আপনি খুনি হতে পারেন, আপনি যে কোনো বড় ধরনের ক্রাইম করা ব্যক্তি হতে পারেন, কিন্তু স্পেসিফিক কি আপনি কোনো কিছু করার ক্ষেত্রে আপনাকে এক্সট্রা কোনো ফিডিং দেওয়া হচ্ছে কিনা স্বপ্নে। যেমন ধরুন যে অনেক মানুষ ধরুন আগামীকালকে আপনি বাহিরে কোথাও ঘুরতে যাবেন, উত্তেজনা আপনি ঘুমাতে পারছেন না, সেই জায়গায় যাওয়ার জন্য উত্তেজনা আপনি পাগল হয়ে গেছেন, এমনকি আপনি ঘুমের ভেতরে লুসিড ড্রিম দিতে শুরু করবেন। এটা কিন্তু আবার এরকম না যে এটা এক ধরনের পজিশন না, এরকম না। কিন্তু আবার এরকম আপনি একটা অফিসে কাজ করছেন, সে অফিসে কাজ করা অবস্থায় বা আপনি একটা লোকের সাথে কাজ করছেন, বা আপনার কলিগ বা সে যে কেউ হতে পারে, হঠাৎ তার প্রতি আপনার বিরূপ ভাব আসাটা, যে বিরূপ ভাবটা আপনাকে বুঝাবে যে আমি সুযোগ পেলে কিছু একটা করে ফেলবো, আমি সুযোগ পেলে এর ঘাড় মটকাতে পারি, আমি এই সুযোগ পেলে একে ছুরি মারতে পারি। আপনার ভেতরে এই ভাবনাটা আসছে কিনা এটাও দেখতে হবে। আমি যখন আপনাকে কথাগুলো বলছি, আপনি খেয়াল করে দেখুন আপনার ভিতরে এই ধরনের অনুভূতি কাজ করছে কিনা, দেখতে হবে আপনাকে। এরপরে যদি এরকম কোনো অনুভূতি থাকে, তখন আপনাকে একটা ব্যবস্থা নিতে হবে আগে নিজের সেই অনুভূতিকে আটকানোর। সেটা নিয়ে আরেকদিন কথা বলা যেতে পারে, যে অনুভূতিকে, যদি এরকম কোনো অনুভূতি আমার মধ্যে জাগে, তাহলে সেটা আমরা আটকাবো কিভাবে, আরেকদিন বলবো সে ব্যাপারে কথা। কিন্তু যখন মনে করুন যে এই কন্ডিশনের ভেতর দিয়ে একটা সাধারণ মানুষ যাচ্ছে, আপনি কিন্তু সেটা বুঝতে পারবেন না, কারণ সেই কথা কাউকে বলবে না। শয়তান কিন্তু তাকে আলাদা করে ফেলবে, সবার কাছ থেকে আলাদা করে ফেলবে। এই জন্য বলছি, যদি আপনি এখন শুনতে পান এই ধরনের কোনো কিছু আপনার ভেতরে কাজ করছে, তাহলে আগে ট্র্যাক করতে শুরু করুন। ট্র্যাক করে দেখুন ঘটনা কি, বা এরকম কোনো কিছু ঘটছে কি না, ট্র্যাক করে দেখতে হবে। এবার আসেন বাঁচবেন কিভাবে। প্রথম জিনিস, তাকদিরে যা আছে সেটা থেকে আমরা কেউ বাঁচবো না কখনোই। তাকদিরে যা ঘটার তাই ঘটবে, তাকদিরে যা লেখা আছে তাই ঘটবে। তারপরও যখন এই ধরনের পজিশন আপনি টের পাবেন যে আপনার পরিবারের কেউ বা আপনার আশপাশে কেউ এই ধরনের পজিশনের মধ্যে রয়েছে, আমি আবারও বলি, কিছু কিছু পজিশন কোনো মতো বুঝতে দেয় না যে সে এখানে এক্সিস্ট করে। তার কাজই হচ্ছে একটা ঘটনা ঘটিয়ে দেওয়া, একটা মার্ডার ঘটানো। কোন পারপাসে, এটা কেবলমাত্র সেই এন্টিটি ভালো জানে, সেটা সেই এন্টিটি খুব ভালো করে জানে। কেন এন্টিটি পারপাস আমরা বুঝে উঠতে পারবো না। তো এরপরে যখন আপনার সন্দেহটা যেহেতু থাকবে যে আমার এই লোক সে এভাবে পজিটিভ হতে পারে, তখন আপনাকে কিন্তু সেটার পেছনে কাজ করতে হবে, সেটা আইডেন্টিফাই করতে হবে যে সেইভাবে পজেসড কিনা। তো অনেক ক্ষেত্রে হয় কি, যখন আপনি পজিশন ধরবেন কিভাবে, ধরুন আপনি তাকে বললেন যে সূরা ইখলাসটা পড়তে, সূরা ইখলাসটা পড়তে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা তখন হবে যখন আপনি সূরা ইখলাসটা তাকে বারবার পড়তে বলবেন। এবং বারবার পড়তে বলবেন কিভাবে, যখন সে একটু স্বরে, মানে মনে মনে না, আবার আস্তে আস্তেও না, একটু স্বাভাবিক কণ্ঠস্বরে যখন সে শুনিয়ে বলার চেষ্টা করবে, তখন দেখবেন যে তার ফাম্বল হবে প্রথম দিকে, এবং ফাম্বলটা অনেক সময় স্বাভাবিক। কিন্তু এই ফাম্বলের সময় হবে কি, তার মুখের মধ্যে থুতু আসতে শুরু করবে, মানে এই ফাম্বলটাকে আপনি সাধারণভাবে ধরে নিন। আপনি আমাকেও যদি বলেন যে আপনি সূরা ইখলাস পড়তে থাকেন, আমি কিছুক্ষণ পরে ফাম্বল করব, এটা নার্ভাসনেস দেখা দেয়, যদি আমি পজেসড না হই তাও। আর পজেসড হলেও নার্ভাসনেস দেখা দিতে পারে, কিন্তু
পজেসড হলে হবে কি যে আপনার মুখের মধ্যে থুতু আসা শুরু হয়ে যাবে, আপনি কন্টিনিউ থুতু গিলতে শুরু করবেন, আপনার মুখের মধ্যে বারবার থুতু আসতে শুরু করবে। এটা একটা আর্লি সাইন, এটা বোঝায় এটা একটা আর্লি সাইন। আমরা যখন জিকির করি, আমরা যদি জিকির করার সময় আমাদের মুখের মধ্যে বারবার থুতু আসতে থাকে, এটা একটা আর্লি সাইন যে আমাদের মনে হয় কোনো সমস্যা হচ্ছে, আমাদের শরীরের সাথে এমন কোনো কিছু অ্যাটাচমেন্ট আছে যেটা না থাকা ভালো। এটা হচ্ছে মানে যে ব্যক্তিকে আপনার দেখে মনে হচ্ছে, আমি আপনাকে তো পুরো কথা বলতে পারি না যে আপনি তাকে এইভাবে ট্রাই করে দেখুন, কারণ হচ্ছে কি এতে করে ওই এন্টিটি পরে আপনার ঘাড়ের উপর চেপে বসলে আপনার ক্ষতি হয়ে যাবে। আমি আপনাকে পুরো প্রসেসটা বলতে পারি না, আমি একটা সিম্পল প্রসেস বললাম আর কি। আর এইবার যদি ধরলাম যে আপনি নিজে টের পাচ্ছেন যে একটা ভয়ঙ্কর রকমের পরিবর্তন আপনার ভেতরে, তাহলে আগে ওই যে বললাম, আগে আইডেন্টিফাই করুন, ট্র্যাক করুন যে সমস্যাটা কোথায়, এবং আপনি কাউকে জানিয়ে রাখুন। যে আপনি এই ব্যাপারটা ফিল করছেন। অবশ্যই যাকে বিশ্বাস করেন যে আপনি তাকে জানিয়ে রাখুন যে আমার এরকম সমস্যা হচ্ছে। আমি আবারও বলি, এখনকার পজেশনের যে কেসগুলো কল্পনাই করতে পারবেন না যে লোক পজেসড, যদি আমি ডিরেক্টলি না ধরতে পারি তাকে। আমি কিন্তু বসা অবস্থায় দেখতে পাই, আমি মাঝে মাঝে রেস্টুরেন্টে খেতে যাই, মাঝে মাঝে রেস্টুরেন্ট থেকে খাবার নিজের বাড়িতে নিয়ে আসি, যে কয়টার সময় আমি থাকি আমি মাঝে মাঝে দু একজন লোককে দেখি যে পজেসড, জানেন। আমি বুঝতে পারছি, কিন্তু আমি বুঝতে পারছি দেখে আমি ওই দুই একজনকে আইডেন্টিফাই করি। আবার কিছু ক্ষেত্রে পজেসড ব্যক্তিকে বোঝাই যায় না এখন। আর এখনকার হাই লেভেলের পজিশনগুলো কিন্তু ওই যে পিচাস বা ওই সমস্ত জিনিসপত্র ধরলে যে হাত পা ছোড়াছুরি করে, ভাঙচুর করে, এগুলো না। এখনকার পজিশনগুলো মূল টার্গেট হচ্ছে আপনাকে আইসোলেট করবে, আপনাকে তার মতো তৈরি করে নেবে এবং আপনাকে দিয়ে বড় একটা ঘটনা ঘটিয়ে ফেলবে। এবং একে তো আপনাকে দিয়ে বড় একটা ঘটনা ঘটিয়ে সে নিজেও এন্টারটেইন হলো, তার একটা সাকসেস রেটও বাড়লো, তার নিজস্ব একটা টার্গেটও তো অবশ্যই থাকে, এবং আপনার সাফারিংটা সে এনজয় করবে। ওরা সাফারিংয়ের উপরে ফিট করে, ওরা সাফারিং, কষ্ট, এটা ওদেরকে খুশি দেয়। আমাদেরকে খুশি দেয় খুশি, আর ওদেরকে খুশি দেয় কষ্ট। আমাদের বোঝানোর চেষ্টা করলাম আমি। তো এর পরবর্তীতে আরেকজন তৃতীয় পক্ষ হিসেবে আমি আপনাকে একটা কথা বলি, যদি কেউ কখনো বলে যে ভাই আমি এরকম একটা অনুভূতি টের পাই, হাসি ঠাট্টা করে উড়াবেন না, বিশ্বাস করেন। যদি কেউ আপনাকে একবার বলে যে আমি এরকম কোনো কিছু টের পাই, সেটা আপনার সন্তান হতে পারে, আপনার ভাই হতে পারে, আপনার বন্ধু হতে পারে, আপনার আত্মীয় হতে পারে, এখানে ঠাট্টা মস্করা করবেন না, ইমিডিয়েট হেল্পে নামেন। আমি আবারও বলছি, আপনি এখন পজেশনের কেসগুলো বুঝতে পারবেন না, অত্যন্ত জটিল এবং অত্যন্ত কঠিন হয়ে গেছে এখন। এমনকি রোগীর উপর আপনি ঘন্টার পর ঘন্টা ঝাড়ফুঁক করলেও না রোগী তেমন কোনো কিছু করতে পারে না। কিন্তু আমি মাঝে মাঝে অবাক হই যে কিছু মানুষজন ঝাড়ফুঁকের সময় আমি দেখি যে তারা গড়াগড়ি দেয়। এটা আমার কাছে একটু অড লাগে। এই গড়াগড়িটা সম্পূর্ণ যে ব্যক্তি নিচে থেকে করছে এটা বোঝা যায়, যে তার এটা সাইকোলজিক্যাল ইস্যু, সেটা বোঝা যায়। বা মানুষকে ফিড করানো হয় যে ভাই তোমার একটা ভয় দেখানো হয় যে এটা না করলে আপনি বিপদে পড়বেন। বিশ্বাস করেন, ওরা আপনাকে তৈরি করতেও ওদের সময় লাগে। আপনি যে স্ট্রাকচারের মানুষ, আপনাকে যে ওরা ব্রেক করে ওদের হিসেব মতো নিয়ে আসবে, নিয়ে এসে এরপর একটা মিশন ক্যারি আউট করবে, এটা ওদের জন্য তো কঠিন। ওরা তো একদিনে পারে না এই ঘটনা ঘটাতে, যদি সেটার দিগন্ত তারা মতো কেউ না হয়। কারণ ওরা ইমিডিয়েটলি পজেস্ট করে একটা ঘটনা ঘটিয়ে সরে যেতে পারে। সব তো আর এরকম না। এরকম হলে তো ঘটনা ঘটে যেত, দুনিয়ার অবস্থা খারাপ হয়ে যেত। তো কিছু সাইকোলজিক্যাল ইস্যুও থাকে। ওই ফিড করানো হয় যে তোমাকে জিনে ধরেছে, সেও ভাবতে থাকে যে জিনে ধরেছে, এবং নিজে থেকে যে সাইকোলজিক্যাল ইস্যুগুলো দেখা দেয়, এই ইস্যুগুলো আবার তখন ওই গড়াগড়ির সিমটম দেখায়। সে নিজে সাইকোলজিক্যাল কন্ডিশনে ভুগতে শুরু করে এবং তার ব্রেন সেভাবে রিয়েক্ট করতে শুরু করে। ধরুন আপনি এই মুহূর্তে লেবুর শরবত আপনি 3টা গ্লাসে খান, একটা গ্লাস হচ্ছে স্টিলের, একটা হচ্ছে তামার, একটা হচ্ছে গ্লাসের, মানে পিওর কাঁচা গ্লাসের। 3 রকম স্বাদ হবে, জানেন। একই সলিউশন, একই চিনি, একই পানি, একই পরিমাণ লেবু, 3 রকম স্বাদ। কেন? এটা হচ্ছে কেমিক্যাল প্রসেস। কারণ আপনার সাথে আপনার এই শরবতের যে লেবু, সেটা হচ্ছে 3টা ধাতুর সাথে 3 রকমের কেমিক্যাল প্রসেস ঘটায়। তো এই 3 রকমের কেমিক্যাল প্রসেস ঘটানোর পরে তো আমরা সেটা খাই।
তো মানুষের মাথাটাও তো এরকম, ব্রেনটাও তো এরকম। এটাকে তো কাবু করার জন্য ওরা চেষ্টা করতে থাকে, এই কেমিক্যাল প্রসেস বিগড়ানোর চেষ্টা করে। তো সাইকোলজিক্যাল প্রবলেমগুলোকে জিনের সাথে মেলানো যাবে না। জিনের যে সমস্যাটা, সেই সমস্যাটার সাথে তাদের ফাইট করতে পারবে না। জিনের সমস্যাটা শুধুমাত্র সেই ব্যক্তির রিলেটেড থাকবে না, ওই পরিবারের ঘটনা কিছু ঘটতেই থাকবে কন্টিনিউ, শুধুমাত্র একজন ব্যক্তির সাথে ঘটনা ঘটে না। ধরলাম যে আপনি পজেসড, কিন্তু আপনার পরিবারে অন্য কেউ পজেসড না, কিন্তু অন্য কেউ কিছু না কিছু আভাস পাবে, ঘরে কিছু না কিছু ঘটনা ঘটবে। কিন্তু সাইকোলজিক্যাল ইস্যুর ক্ষেত্রে দেখা যাবে যে আপনি মনে করছে যে সবাই আপনাকে পজেসড, আপনারও মনে হচ্ছে আপনার পজেসড, কিন্তু ঘরে কিন্তু অন্য রকমের ঘটনা ঘটে না। আসল পজেশন যখন ঘটবে না, পরিবারের মানুষ এমনিও আতঙ্কে ভুগবে। কারণ কি জানেন? কারণ ডিমন যে ওই জায়গায় আছে, সে তার প্রভাব বিস্তার করে সবার উপরে। এবং ঘর ভালো লাগে জানেন, যে জায়গাটায় ডিমনিক এন্টিটি যে জায়গা থাকে, পুরো পরিবেশ ভার হয়ে আসে। আপনি একটা নেগেটিভ এনার্জি পাবেন, যেটা আপনি অন্য কোথাও পাবেন না। তো এই জন্য বলছি যে সাইকোলজিক্যাল সমস্যাগুলোকে জেনে ধরার সাথে মেলানো অনুচিত। এবং আমাদের প্রত্যেকের উচিত কি জানেন? নিজেদের ভিতরে অ্যান্টিবডি তৈরি করা। এবং অ্যান্টিবডি আপনি কীভাবে তৈরি করবেন ভাই? বিশ্বাস করেন, আপনি আল্লাহ থেকে দূরে সরে গেছেন। এই মুহূর্তে আমি ব্যক্তিগতভাবে আমার কয়েকটা কথা বলি। আমার প্রচণ্ড মানসিক ক্রাইসিস যাচ্ছে জানেন, আমি প্রচণ্ডভাবে ডিস্টার্বড। আমার মাথা কাজ করে না, আমার মাথা সারাদিন কিলবিল করে। আপনাদের সাথে কথা বলা অবস্থা আমার মাথা কিলবিল করছে। একটা অদৃশ্য চাপ আমার মাথার ভেতরে। অবশ্যই কিছু না কিছু আছে, গেল 2 মাস ধরে হচ্ছে আমার সাথে। আমি এরকম একটা ব্রেকিং পয়েন্টে গিয়ে পৌঁছে গিয়েছিলাম একদিন, যেদিন আমি শুধুমাত্র চাচ্ছিলাম আগুন লাগাতে, আর কিছু না। আগুন মানে এই না যে আগুন মানে ওই যে আগুন জ্বালা, সেইটা না, যে কোনো কিছু একটা করার মতো অবস্থা পর্যন্ত পৌঁছে গিয়েছিলাম। কিন্তু নিজেকে, বিশ্বাস করেন, নিজের এই কন্ডিশনের সাথে ফাইট করে আমি শুধুমাত্র লোহার গ্রিলটা ধরে আকাশের দিকে তাকিয়েছিলাম জানালা দিয়ে। আমার পুরো ভর আমার 2 হাতের উপরে, আমার পা কোথায় আমি নিজেও যাই না। আমি কয়েকটা তারা দেখতে পাচ্ছি এবং কয়েকটা তারার পেছনে আকাশ। আমি জানি আমার রব ওই জায়গায়, ওই দূরে, যত দূরেই হোক আমি ওনার দিকে তাকিয়ে আছি, এটা উনি দেখছে না। এই বিশ্বাসটুকু আমার ভেতরে ছিল। ওই ব্রেকিং পয়েন্টে আমি আমার নিজেকে এমনভাবে শক্ত করে ধরে রেখেছিলাম যে আমি সার্ভাইভ করতে পারি। বিশ্বাস করেন, আমি সার্ভাইভ করতে পারি। এই আমার ব্রেকিং পয়েন্টে আমাকে নিয়ে যায় এবং আমাকে সার্ভাইভ করতে হয়। আমার ভেতরে একটু হলেও কিছু তো আছে যেটা আমাকে একটু হলেও ধরে রাখে। আর আমার হেল্প আমাকে আল্লাহই করবো, অন্য কেউ না। আপনার হেল্প আল্লাহই করবো, অন্য কেউ না। আল্লাহ যদি কোনো উসিলা পাঠান, সেটা তো তার ইচ্ছা। আর যদি কোনো উসিলা তিনি নাও পাঠান, তিনি নিচে আছেন। আমি যখন কথা বলছি মনে হবে যে কনফিডেন্ট, একটু না, আমি পুরোপুরি আনকনফিডেন্ট একটা লোক এই মুহূর্তে। ওই যে বললাম না, মাথা কিলবিল করছে এখনো। কিন্তু ব্রেকিং পয়েন্টের দিকে চলে যাই, আসলেই চলে যাই, তখন সাহায্য চাইতে হয় একজনের কাছেই, কারণ তিনি ছাড়া ওই সময় কেউ আসবে না সাহায্য করার জন্য। এই জন্য বলছি যে আমাদের সবার আগে আল্লাহর কাছে যেতে হবে। ভুলে যাবেন না এই দুনিয়াতে চাকরি করছেন, ভুলে যাবেন না যে এই দুনিয়াতে সংসার করছেন, ভুলে যাবেন না যে এই দুনিয়াতে বাচ্চা কাচ্চা আছে, পিতা মাতা আছে, বা এই সমস্ত কিচ্ছুই থাকবে না যখন আপনি মরে যাবেন। তাদের জন্য দৌড়ানো দরকার নেই। তো আপনার নিজের উপরও দায়িত্ব আছে। তাদের দায়িত্ব আল্লাহ আপনার হাতে দিয়ে দিয়েছে, কিন্তু আপনার উপরও তো আল্লাহ আপনার দায়িত্ব দিয়ে দিয়েছে যে তুমি তোমার রবের ইবাদত করবে, তুমি তোমার রবের মুখাপেক্ষে থাকবে, তুমি তোমার রবের দিকে তাকাবে, তুমি তোমার রবের কাছে যাবে। আপনি যে যান্ত্রিক দুনিয়ার ভেতরে রয়েছেন এখন, আমিও তো রয়েছি, কিন্তু আমাদের মধ্যে অনেক লোকই তো আল্লাহর কাছেই আছেন, তাই না? আল্লাহর বাইরে অন্য কোনো কথা বলতে চাই না। সব কিছুতে নিজেরা জানি যে আল্লাহই হেল্প করবেন, আল্লাহই সাহায্য করবেন। এই অবস্থায় নিজেদেরকে নিয়ে যেতে হবে তো, যে বিপদে আমাকে আমার আল্লাহ সাহায্য করবেন, এবং সেটা তিনি নিজে করেন না তিনি তার ফেরেশতা পাঠিয়ে করবেন, নাকি তিনি উসিলা পাঠাবেন, তার উপরে। এই ইমানটার মধ্যে আগে চলে আসতে হবে আমাকে, এই ইমানটার মধ্যে আপনাকে আসতে হবে। এই অবস্থায় নিজেকে নিয়ে যান, নিজেকে কন্ডিশন করতে শুরু করেন যে আমাকে আমার আল্লাহর কাছে সারেন্ডার করতে হবে। ওই দিন দুনিয়া ভাই আপনার কোনো কাজে আসবেন না। আপনি আজকে মরবেন, 1 বছর বাদে আপনার স্ত্রী সব কিছু ভুলে যাবে, এবং 1 বছর পরে তো আপনার স্ত্রীর উপরে তো বিবাহ করা ফরজ হয়ে যাবে।
যদি সে নাও করে সমস্যা নেই, কিন্তু সে চাইলে সে বিয়ে করতে পারবে, তার জন্য সেটা হারাম হবে না। আপনার সত্যটা আপনাকে ভুলে যাবে 2-3 বছর পরে, ওই মায়া মহব্বত থাকবে না। হ্যাঁ, বাবা ছিল এটা মনে রাখবে, অথবা মা ছিল সেটা মনে রাখবে। আপনার পিতা মাতা 2-3 বছর পরে ভুলে যাবে আপনাকে, সে শোক তারা টের পাবে না। এটা বুঝতে চান না কেন? ঠিক তেমনি আপনি পিতা মাতা, আপনার সন্তানের প্রতি তো দায়িত্ব রয়েছে। আপনার সন্তান যদি এরকম কন্ডিশনের ভেতর দিয়ে যায়, আপনাকে সেটা বুঝতে হবে যে আমার সন্তান কি ঠিক আছে না ব্যাঠিক আছে। আর যদি ঠিক ব্যাঠিক না থাকে, আমাকে সেটা সমাধান করতে হবে। ঠিক তেমনি সন্তানেরও সেই দায়িত্ব যে আমার মা বাবা ঠিকঠাকের মধ্যে রয়েছে কিনা, আমার মা বাবা কি এরকম পজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে কিনা, আমাদেরকে সেটা দেখতে হবে। একজন বয়স্ক ব্যক্তিও পজেস্ট কন্ডিশনে রয়েছে, আপনি সেটা জানেন না। শয়তানের পারপাস আপনি বুঝতে পারবেন না সত্যিকার অর্থে। তো অনেক কথা বললাম, এটাই বলতে চাই, আমাদেরকে নিজেদেরকে ধরে রাখতে হবে এবং আমাদেরকে আল্লাহর কাছে সারেন্ডার করতে হবে। অনেক কথা তো সরাসরি বলতে পারি না, কারণ আমরা ভালো কথাকেও ভুলভাবে প্রয়োগ করি। আমি যদি একটা প্রয়োগ পদ্ধতি বলি, সেটাকে প্রয়োগ করে ফেলবে কেন কেউ, এবং পরে বিপদে পড়বে। তো নিজেকে সামলে রাখতে হবে আমাদেরকে যে কোনোভাবে। আমরা যদি নিজেদের লোভ থেকে দূরে না রাখতে পারি, হিংসা থেকে দূরে না রাখতে পারি, অহংকার থেকে দূরে না রাখতে পারি, সুদের হিসেবে আপনি এখন কথা বলতে হবে না, কারণ সুদের জড়িয়ে আছি আমরা সবাই, আল্লাহ মাফ করুক। কিন্তু আমরা তো এই পদ্ধতি থেকে বের হতে পারবো না। সুদের যেই চাপের মধ্যে রয়েছে আমরা, আপনি সুদ না খেলেও আপনি সুদের ফ্যাকার মধ্যে রয়েছেন। তো আপনি যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো যতটুকু পারেন না করার চেষ্টা করেন, বাকিটা আল্লাহর হাতে। তো এরপর একটা পর্ব ছিল আমাদের নেক্রোফিলিয়া নিয়ে, ওই যে দৈত্য। একজন ভাই প্রশ্ন করেছিলেন যে নফস এটাকে কিভাবে দেখে, কারণ আয়না থেকে তো একজন বেরিয়ে আসছে, এটার সাথে নফসের সম্পর্ক কি, বা নফস কীভাবে সেটাকে মানে জেনারেট করতে পারে। মানে ওই ভাই আর কি আমাকে এই প্রশ্নটা করেছিলেন, আমার নাম এই মতো মনে পড়ছে না তার, কিন্তু তার কমেন্টটা আমার এখনও আবছা আবছা মনে আছে। এবং আয়নায় উনি এটাও বলেছিলেন যে আয়না দিয়ে যে জিনিসটা বের হয় ওটা, মানে আমি বলেছিলাম যে ওটা জিন টাইপের কিছু না, ওইটা নফস। আমি এটাকে এটাই আর কীভাবে বলেছিলাম। তো নফসের দ্বারা জাদু কীভাবে হবে এটা উনি জিজ্ঞেস করেছিলেন, আমার যেটা মনে হয়। তো পুরো ব্যাপারটা আমি আপনাদেরকে এখন বোঝাই। মানে ওই দৈত্য পর্বটা, ওই যে নেক্রোফিলিয়া নিয়ে যে পর্বটা, ওইখানে আমি কেন বলেছিলাম যে ওইটা নফস, এটা আমি এখন আপনাদেরকে বোঝাই। নফস কিন্তু একটা অনেক কঠিন ব্যাপার। আমরা যেমনটা দেখি, আমরা নফসের ব্যাপারে কী জানি, আপাদমস্তক কী জানি, কিছুই তেমন কিন্তু জানি না। আমরা জানি যে নফস আমাদের উপর প্রভাব ফেলে, আমরা এটা করি, ওটা করি। কিন্তু দেখবেন, একজন ব্যক্তি যখন জিকির করেন, একজন ব্যক্তি যখন আমল করেন, একজন ব্যক্তি যখন আল্লাহর সান্নিধ্যের মধ্যে থাকেন, সেই ব্যক্তির যে অরা, সেই ব্যক্তির যে চেহারার মধ্যে যে জ্যোতি, সেই ব্যক্তির যে কথাবার্তার ধরন, তার মুখ থেকে বের হয়ে আসা কথার যে মানে যে আবহ, সেটা কখনো আপনি নিজের সাথে মেলাতে পারবেন বা অন্য কারোর সাথে মেলাতে পারবেন? এরকম লোক কিন্তু রয়েছেন, অনেক লোক রয়েছেন যাদের আল্লাহ চেহারার মধ্যে একটু নূরের ছটা দিয়ে দেন, তাদের কথার মধ্যে সৌন্দর্য দেন, তাদের আচার আচরণে মানুষ খুব খুশি হয়, তাদের সাথে কেউ বেয়াদবি করে না, তাদেরকে আল্লাহ সম্মানই দেন। এভাবে মানুষজন তার সামনে যদি খারাপ নিয়তও আসে, তার নিজেরাই অবনমিত হয়ে চলে যায়। অবনমিত হবে না, কথাটা ভুল, তারা নিজেরা ফেল করে চলে যায়, নিজেদের উদ্দেশ্যের কাছে তারা হার মেরে যায়। কারণ এই বান্দারা আল্লাহর কাছ থেকে কোনো কিছু আশা করে না, শুধু আল্লাহর কাছে আল্লাহর সান্নিধ্যই আশা করে, আল্লাহর কাছে শুধুমাত্র হেফাজত কামনা করেন। তারা শুধু আল্লাহর ইবাদত করেন এবং তারা জানেন তাদেরকে সবসময় আল্লাহ হেফাজত করবে, অন্য কেউ না। এটা হচ্ছে এই আল্লাহর প্রতি তাওয়াক্কুলের একটা বড় উদাহরণ। কিন্তু যখন আপনি খারাপ কাজ করবেন, খারাপ কাজ করতে গেলে আপনাকে তো খারাপের লেভেলে নামতে হবে। কিছু ব্যাপারে কিছু খারাপ কাজ আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে বা এমন পরিস্থিতির মধ্যে নিয়ে ফেলবে যেটা আপনি কল্পনা করতে পারবেন না। কেন বলছি? এই যে নেক্রোফিলিয়া ঘটনাটা, যে দৈত্য যে মানে আয়না থেকে বেরিয়ে আসে, আমি বলেছি যে ওইখানে কোনো দৈত্য বের হয় না, ওটা তার নফসি যেটা ম্যানিফেস্ট করে ওই জায়গার ভিতরে। এটা কেন বলছি?
আপনি একটু ভালো করে চিন্তা করে দেখুন, এই লোকটা যে নও মুসলিম হয়েছিল, সে নও মুসলিম হওয়ার আগে তো কী ছিল সেটা আপনি বলেছি। নও মুসলিম হওয়ার পরে তার রাস্তায় আসার কথা ছিল, কিন্তু সবার কপালে তার হেদায়েত থাকে না। সে যে ঘটনাটা ঘটিয়েছে এটা কি ন্যাচারাল ঘটনা? আপনি একটা লাশের সাথে যখন নেক্রোফিলিয়ায় ব্যস্ত থাকবেন, এটাকে আপনি কোনভাবে দেখছেন? আপনার একটা লাশের প্রতি কামুক ভাব আসবে কিভাবে? কামুক ভাব না এলে তো আপনি সেটা করতে পারবেন না। তার মানে হচ্ছে আপনার নফস এই মুহূর্তে পুরোপুরি অ্যাক্টিভ, নফস পুরোপুরি অ্যাক্টিভ। এবং যখনই আপনি আপনার নফসকে ফুল পোটেনশিয়ালে ব্যবহার করতে শুরু করবেন, মানে নফস আপনারা যখন তার ফুল পোটেনশিয়ালে ব্যবহার করতে শুরু করবেন, তখন আপনি শুধু নেগেটিভিটি দেখবেন। এবং নেগেটিভিটি আপনার সামনে এমনভাবে আসবে যখন আপনি সেটা কল্পনা করতে পারবেন না। এই যে নফস, আমরা যে ভালো জ্ঞান পাই, ভালো জ্ঞান আমরা কীভাবে পাই? যেমন ভালো খবর আমাদের কানে আসে, এটা আসে কিভাবে? ভালো মাধ্যমেই হয়ে, ভালো একটা মাধ্যমে আসে। তো ভালো একটা মনে করুন যে এটা তরঙ্গ হয়ে আসে, ভালো তরঙ্গ, সেটা আমার মুখের জবান হতে পারে অথবা ফেরেশতাদের জবান হতে পারে, যেটা আমাদের কানে ইনবিল্ট একটা কথা বলে দেয়, যেটা প্রসেস করে আমরা ধরতে পারি। আমরা অনেক সময় আগাম ভালো খবর পাই মনে মনে, তাই না? এটা কীভাবে আসে? আমাদের ভালো কাজের কারণেই আসে এবং ফেরেশতারা আমাদেরকে বলে, আমাদের কানে ফিসফিস করে বলে দেয়। কিন্তু আমরা যখন খারাপ লোক হই, ধরুন আমি এখন প্ল্যান করছি আপনার ক্ষতি করব, তা আমার এই ক্ষতির চিন্তাটা হচ্ছে নফস আমাকে এটা অ্যাম্পলিফাই করতে শুরু করে। নফস আমাকে বোঝাতে শুরু করে যে তুই এইভাবে কর, এইভাবে কর, ওইভাবে কর, তো এইভাবে কর। এই যে নফস যখন আপনাকে অ্যাম্পলিফাই করতে শুরু করে যে আপনি এইভাবে কাজটা করবেন, মানে খারাপ কাজ আপনি এইভাবে করবেন, তখন হয় কি যে আপনি খারাপের দিকটা বেশি দেখতে শুরু করবেন, আশপাশে খারাপ নজর আসবে বেশি। তখন আপনার না ওই যে অন্তরের ডর ভয় এগুলো কিছু থাকবে না। যখন আপনি পাপ করবেন তখন আপনার ভূতের ভয়ও আসবে না, প্রশ্নই আসে না। এই যে নেক্রোফিলিয়া, সে এটা করার সাহস পাত? মনে হয় তার কি সে সাহস ছিল? একটা লাশকে নিয়ে আসা, ওইটা একটা লাশ, ওইটা একটা ডেড বডি, ওইটাকে মানুষ ধরতেই চায় না। সাহসী মানুষ ছাড়া কেউ ডেড বডি ধরে বলুন তো? আপনার ভেতরে সেই সাহস আসে যে একটা ডেড বডি ধরবেন। এখন সেই ডেড বডি কয়দিন আগে সেইটারও তো কেউ জানে না। একটা ডেড বডির ভিতরে কী কী কন্ডিশন হয় সেটা আপনি জানেন তো? তো আপনি যখন সেই ডেড বডিটা নিয়ে আসবেন এবং সেই ডেড বডির প্রতি আপনার কামুক ধারণাটা শক্ত করবেন, এবং শক্ত করার পরে আপনি সেই কামুক ধারণা নিয়ে আপনার নিজের সেক্সুয়াল এই যে ইন্টেন্স ক্ষমতা, এইটা যখন আপনি একটা ডেড বডির উপরে ব্যবহার করবেন, তো আপনি কীভাবে আশা করছেন যে এইখানে অন্য কেউ আসবে? এটা তো আপনার নফস পুরো 1000% স্পিডে অ্যাম্পলিফাই করা শুরু করবে তখন। জানেন, বদনজর নামে একটা জিনিস আছে। বদনজর নামে একটা জিনিস যেমন আছে, ঠিক তেমনি বদফু নামেও জিনিস আছে। মানে বদফু দেওয়া, অনেকে বলি না যে বাতাস লাগে। যেমন আমি চিন্তা করলাম আপনার বাচ্চাটা দেখতে সুন্দর, আমার ভেতরে খুব খারাপ লাগলো। মন চায় কি জানেন? ওর এই হাসিটা দেখতে না, মনে চায় ওর চেহারাটা যাতে সুন্দর না থাকে, চেহারাটা কালো হয়ে যাক। তখন আপনি বদনজরও দিলেন, আবার একটা ফুও দিলেন, ওর চেহারাটা কালো হয়ে যাক এরকম মনে করে একটা ফু দিলেন, এটা বদফু। তো এটা কিন্তু বাচ্চার গায়ে যে লাগে, আসলেই লাগে। বাবা মারা আমরা বুঝতে পারি না, আমরা দেখি যে অসুস্থ হয়। আরে ভাই, অসুস্থ কোন দিক থেকে হয়েছে সেটা কি আপনি জানেন? আপনি তো ডাক্তারের কাছে দৌড়াচ্ছেন, দেখছেন একটু ঠিক হয়ে যাচ্ছে, আবার ঝামেলা হচ্ছে, দৌড় দিচ্ছেন, সিমটম দেখা দিচ্ছে, ট্রিটমেন্ট করছেন, সিমটম চলে যাচ্ছে, সিমটম দেখা দিচ্ছে, ট্রিটমেন্ট করছেন, চলে যাচ্ছে। তার মানে রোগ তো বারবার ফেরত আসছে। রোগ হলো কি সে বদনজর আর বদফু। এটা আসে কোত্থেকে? এটা অ্যাম্পলিফাই হয় কীভাবে? এটা কি জিনা করে নাকি? এটা তো সে ভয়ঙ্কর নফসের কাজ, যে নফস আমাদের শরীরের ভিতরে রয়েছে কারিনের সাথী হিসেবে, কন্টিনিউ আমাদেরকে ভুল পথে, ভুল জিনিসের দিকে নিয়ে যাওয়ার জন্য প্রলোভন দেখাতে থাকে, ননস্টপ প্রলোভন। এই প্রলোভনের কোনো নেই, শেষ নেই, কোনো এন্ডিংই নেই। এখন যখন তার মতো লোক, সে যখন এই কাজ তো প্রথমে সে করতে চায়নি, এটা তো আমি বলেছিলাম, কিন্তু তারপরে তো সে করলো। যখন সে ফুল পটেনশিয়ালে তার নফসের গোলামি করতে শুরু করলো, ওই লাশের চেহারা সে কী দেখবে বলেন? না, আপনি ইমাজিন করেন তো, ওই জঘন্য কাজটা যে জানোয়ার করছিল, তো একে তো এটা করতে পারে কীভাবে? এটা তো ইমাজিন করতে পারি না আমি।
ইমাজিনই করতে পারি না এটা করতে পারি কিভাবে, এবং সে ওই লাশের দিকে তাকিয়েছে কি না সে বলতে গেলে কথাটা। তার মানে আপনার নফস 1000% অ্যাক্টিভ ওই সময়। তো ওই যে দৈত্যটা আপনি বের হতে দেখছেন না, ওটা কোনো জিনও না। কারণ এই নেক্রোফিলিয়াতে তো আপনি কাউকে ডাকছেন না, বলছেন না যে হুজুর আপনি কোথায় আসেন, আসেন দেখা দেন, ও হুজুর কোথায় আসেন আমার দেখা দেন, আমি আপনার গোলাম আপনারা ডাকতেছি, এইটা তো ছিল না। এবং ওই যে ব্যক্তি, তার যে ওস্তাদ বা তার যে গুরু ছিল, আমি কিন্তু ঘটনাতে বলেছিলাম, সে যে ট্রিটমেন্ট করছে জাদু বা টোনার, সে যে ট্রিটমেন্ট করছে, মানে এটা তো কোনো ভিত্তি চোখে ছিল না তখন। আমি তো এই কথা শুনছিলাম এই লোকের কাছ থেকে, এই জানোয়ারের কাছ থেকে, তার ওস্তাদের কথা শুনছিলাম। এখন তার ওস্তাদ কাকে কি ট্রিট করেছে না করেছে সেটা তার আমি নিজের চোখে দেখি নাই। কিন্তু এই অবস্থার ভেতরে এই যে নেক্রোফিলিয়া করতো যে সে, তো এই যে নেক্রোফিলিয়া করতে গেলে যে বললাম যে নবস আপনাকে তখন জ্ঞান দিতে শুরু করবে, আপনার নবসে আপনার সামনে ম্যানিফেস্ট হয়ে যাবে। দেখুন আমার শরীরের ভেতরে এই মুহূর্তে তিনটা সত্তা বসবাস করে, আমার নিজের রূহ, আমার নফস, আমার কারিন। তিনটা সত্তা, ভাবতে পারেন, আপনি টের পান এই তিনটা সত্তাই কিন্তু আপনাকে কন্ট্রোল করে। এক রূহ, সে চায় ভালো কাজ করতে। এক নফস, সে আপনার যে তাড়না বাসনা এগুলোকে পরিচালনা করে। আর কারিনের কাজ হচ্ছে কি জানেন, সেটাকে শুধু অ্যাম্পলিফাই করো, ভোল্টেজ আর অ্যাম্পিয়ার বাড়াইতে থাকো, এটা হলো তার কাজ। কারিনের কাজ হচ্ছে এইটা, ভোল্টেজ আর অ্যাম্পিয়ার বাড়াও। তো এই ভোল্টেজ আর অ্যাম্পিয়ার যখন এই 1000% রেঞ্জে যেয়ে পৌঁছাবে, তখন আপনার নফসারই আপনার চোখে দেখবেন। বিশ্বাস হয় না? ট্রাই করেন, অন্য কোনো পদ্ধতিতে ট্রাই করেন নিজের নফসকে বের করে আনার। আমি একটা স্পষ্ট একটা কথা বলি, আপনি একজন মানুষকে আঘাত পেতে দেখে যদি খুশি হন, তাহলে তো আপনি সেই দৈত্য। ওই যে জানালা দিয়ে, বা ওই যে ওইটা তো জানালা না, ওটা তো আয়না, ওই আয়না থেকে বের হওয়ার দৈত্যটা তো আপনি খুশি হলেন কেন আরেকজনের কষ্টে? এখন সে তো জালেম, সেটা হিসাব আলাদা, কিন্তু আপনার তার প্রতি একটা ক্ষোভ রয়েছে। তার একটা ক্ষতি হয়ে গেল, আপনার খুব মজা লাগলো, তার এটা হয়ে গেলে আপনার খুব ভালো লাগবে, আপনি এরকম দোয়া করছেন মনে মনে। আপনি বন্ধু বান্ধবের সাথে আড্ডায় বসা অবস্থায় কি এই সমস্ত কথাবার্তা বলেন না? এবং যখন এটা হয় তখন খুশি হন না? ধরুন আপনি বাইক চালাচ্ছেন আপনার বন্ধু বান্ধবকে নিয়ে, আপনার খুব ঈর্ষা, ওই বেটার বাইকটা খুব সুন্দর, আপনার ভালো লাগে, কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না বা আপনি কিনতে পারবেন না, আপনার বাইকটি একটু অন্যরকম। এখন আপনি তো খারাপভাবে কথা বলতে পারবেন না, কিন্তু আপনি বলবেন কীভাবে, এই তুই একটু বাইক সাবধানে চালাস, মানুষজনের নজর পড়বে, এটা পড়বে সেটা পড়বে। তো আপনি এই কথা বলে তার উপকার করলেন, সে ভাববে যে এ তো আমাকে ভালো উপদেশ দিচ্ছে, কিন্তু আপনার ভেতরে উপদেশটা কি? আপনার ভেতরে উপদেশ কি? আপনি চাচ্ছেন যে তো ওর একটা ক্ষতি হোক, কিন্তু আপনি সেটা বলতে পারবেন না, ভালো কথা বলবেন। তো তারপরে যখন তার ক্ষতি হবে, মনে মনে তো আপনি খুশি হবেন, সেই দৈত্যটা আপনার অন্তরের, সে মনে মনে খুশি হবে, আপনিও মনে মনে খুশি হচ্ছেন। উপর দিয়ে দেখাবেন কি, আহারে আমি ওরা কতবার বললাম যে তুই সাবধানে গাড়িটা চালাইস, অ্যাক্সিডেন্ট হলো, পাওয়া ভাঙলো, গাড়িটাও গেল। দেখেন আপনি মুখ দিয়ে কিন্তু কথা বললেন, আর অন্তরে কিন্তু আপনি প্রচণ্ড খুশি যে ব্যাটার গাড়িটা তো গেল, ব্যাটাটা গাড়ি নিয়ে শো অফ করতো, আপনি খুশি হন নাই? ঠিক তেমনি আপনার বান্ধবী, মনে করুন যে আপনি জেলাস, আপনার বান্ধবীর ভালো জামাই আছে, আপনি চিন্তা করবেন কি যে ওর এত বড় ভালো একটা জামাই, এটা যদি কিছুটা করা যায়, ও এত বড় ভালো জামাই পেলো কেমনি, বা ও জামাই এরকম কেন, বা ও এরকম কেন। কিন্তু যখন দেখবেন যে তার লাইফে একটা ক্রাইসিস আসছে, আপনি খুশি হয়ে গেছেন, আপনি বলবেন যে দেখ শালের বেটি এবার কেমন লাগে। এটা হচ্ছে আপনার ভেতরকার দৈত্য। এই দৈত্য নিয়েই তো ঘুরেন, এই দৈত্য নিয়ে আমরা সবাই ঘুরি। এই জন্যই তো এই দৈত্য জেগে ওঠে, একটা 20 টাকা দামের ছুরি দিয়ে তো মানুষের জান নিয়ে নেন। ওই যে দৈত্য জেগে উঠেছিল 1000% অ্যাক্টিভেটেড। তারপরে কি জানেন, ছুরিতে ঢোকাই দিলেন, ছুরিটা দিয়ে শেষ হয়ে গেল সে। আর আপনার দৈত্য করবে কি, 1 লাফ দিয়ে আপনাকে ছাইরা 10,000 মাইল দূরে যা বসে থাকবে, বাবা যে এইবার শালার বেটা তুই ভোগ। তো শুরু হলো নি ভোগান্তি আপনার, আপনাকে নিয়ে জেলে ঢুকাবে। জেলে পরিবেশ কি সুন্দর, ওইটা তো শয়তানের রাস্তা না।
কি মনে হয় তার জেলের পরিবেশ সুন্দর? জেলের পরিবেশ যেমন সুন্দর না, ঠিক এইরকম পরিবেশে শয়তান গিজ করে বেশি, যেখানে নেগেটিভিটি সবচেয়ে বেশি। তো আপনি তো শয়তানের আন্ডারে যে পড়বেন ডিরেক্টলি, তখন এই যে আপনার নার্ভস, যখন হচ্ছে আপনি মার্ডার করলেন, মার্ডার করার সময় মার্ডার করিয়ে 10,000 মাইল দূরে বসেছিল, আবার আপনার কাছে চলে আসবে। যেই আপনার ভেতরে দেখবে যে আপনার ভেতরে গিল্টি আছে, তখন তো আর আপনারা কাবু করতে পারবে না, তখন বডির উপরে পুরোপুরি কন্ট্রোল নেবে। আর যদি দেখে যে না, বডি শয়তানের আন্ডারে চলে যাচ্ছে, তখন নফস ব্যাক করবে এবং আপনি পুরো দমে খাটাই শয়তানে পরিণত হবেন। আমি কিন্তু অবাস্তব কথা বলি না। এই যে কথাটা বললাম নফসের ব্যাপারটা, আমরা তো দেখি না, তো আমরা এই যে বললাম না যে এই জিনিসটাই নেগেটিভিটি, আরেকজনের জিনিসের প্রতি নজর রাখা, আরেকজনের জিনিসের প্রতি একটা টান অনুভব করা, অন্যকে দেখে জেলাসি ফিল করা, এগুলো হচ্ছে আপনার ভেতরের দৈত্য। আর এই দৈত্য বের করতে গেলে আপনাকে আরো চরম কিছু করতে হবে, যে চরম কাজ সে করেছে। এরপরে দৈত্য আপনার চোখের সামনে আসবে। বিশ্বাস হয় না? তো বিশ্বাস হয়। মানুষ অনেক কিছুই দেখে কিন্তু বুঝতে পারে না। আমরা অনেক কিছু দেখি, আপনিও অনেক কিছুই দেখেন, বোঝেন না, কারণ বোঝার সেই সময়টা ব্রেনের মধ্যে পান না, কারণ অন্য কাজের মধ্যে মুশকুল থাকেন। তো নফসের এই ব্যাপারটাই হচ্ছে এরকম। তো এই ছিল আজকে র্যান্ডম পডকাস্টের বিষয়গুলো, যেমন হচ্ছে এই যে নফসের ব্যাপারে কথা বললাম, তারপরে যে ডাফো জুনিয়রের যেরকম পজিশনের ব্যাপারটা ছিল, এই পজিশনের ব্যাপার নিয়ে কথাবার্তা বললাম। তো এখন আমি বিদায় নিচ্ছি। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমরা নতুন একটা গ্রুপ খুলেছি আপনাদের জন্য, কারণ ভৌতিকগত মায়ার তো একটা নিজস্ব রুল রয়েছে, যেটা 4-5 বছর ধরে বিদ্যমান। হুট করে সেই রুলটা ব্রেক করলে আরও একটু খারাপ দেখাবে ব্যাপারটাকে। এই জন্য একটা সেপারেট গ্রুপ তৈরি করা, সেখানে আমরা আপনাদের কাছ থেকে আপনাদের মতামত এবং আপনাদের বিভিন্ন ধরনের পোস্ট আমরা আশা করি। অবশ্যই সেই পোস্টগুলো প্যারানর্মাল বিষয়ের উপরে, অন্যান্য বিষয়ের উপরে না। তো ওই পোস্টগুলো বা ওই কমেন্টগুলো থেকেই কিন্তু মূলত মিডনাইট হরর পডকাস্টের কী প্রচার হবে সেটা ডিসাইড করেন আপনারাই। আপনাদের কথাগুলো থেকেই আমি বুঝতে পারি যে আপনারা কী চান, এবং আমি আপনাদের সামনে সেটাই নিয়ে আসি, এবং আমি আমার সাধ্যমতো চেষ্টা করে যাব যতটুকু পারি। বাকিটা আল্লাহর হাতে, এবং তিনি যেটা ডিসাইড করে রেখেছেন সেটাই হবে। আমি এখন বিদায় নিচ্ছি, আর এখন সরাসরি অ্যাটাচ করে দিব খনসু, ইজিপশিয়ান ডেমিগড বা সো কল ডেমিগড যারা, ওই ডেমিগডের যে সিরিজটা, সেই সিরিজের 3য় পর্ব খনসুকে নিয়ে, যেটা এখন আপনারা শুনতে পাবেন। আমি বিদায় নিচ্ছি। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। গত পর্বে আমি আপনাদেরকে বলেছিলাম ইজিপশিয়ান সো কল গড মানে ডেমিগড আনুবিসের কথা। আজ আমি আপনাদেরকে বলবো এরকমই একজন ডেমিগড, যাকে হয়তো আপনারা অন্যভাবে চেনেন, বা যেইভাবে শুনে এসছেন, বা যেইভাবে তাকে দেখানো হয়েছে সেটা কমপ্লিটলি যে রং, সেই ব্যাপারটা আমি আপনাদেরকে এখন বলবো। আজকে পডকাস্টের এই অংশটা হচ্ছে খনসুর ব্যাপারে, ইজিপশিয়ান ডেমিগড খনসু। আপনারা বিভিন্ন মাধ্যমে হয়তো তাকে চিনে থাকতে পারেন, বিশেষ করে একটা মাধ্যম, সেটা হচ্ছে মার্ভেলের মাধ্যমে। কিন্তু প্রত্যেকটা ব্যক্তি যখন কোনো ডেমিগডকে নিয়ে লিখবে, বা কখনো যদি ডেমিগডকে নিয়ে কাজ করে, সে তার নিজস্ব ন্যারেটিভ ঢুকায়। এই নিজস্ব ন্যারেটিভ ঢুকানো আজকে নতুন না, অনেক আগে থেকে চলে। কিন্তু আমি আজকে আপনাদেরকে যেই জায়গা থেকে খনসুর ব্যাপারে বলবো, আমি ধারণা করছি হয়তো আপনারা এইভাবে কখনো ব্যাপারটাকে ভাবেননি, বা এইভাবে দেখার চেষ্টা করেননি কখনো। খনসুকে মুন গড বলা হয়, সো কল্ড মুন গড, মানে তার সাথে লুনার যে সাইকেলটা, এটার সাথে কানেকশন রয়েছে, ফার্টিলিটির সাথে তার কানেকশন রয়েছে, সে নাইট টাইম ট্রাভেলারদের প্রোটেক্ট করে, বিভিন্ন রকমের কিছু। কিন্তু আজকে সেই কথা বলবো না। আজকে এমন এক জায়গার কথা বলবো, যেই জায়গার কথা বলার পরে খনসুর ব্যাপারেও আপনি বুঝতে পারবেন, তার রোলের ব্যাপারেও আপনি বুঝতে পারবেন, এবং যতটুকু ধারণা দেওয়া সম্ভব আমার পক্ষে আমি ততটুকু দেব। ঘটনাটা আমি ওইভাবে শুরু করি।
তখন ফেরাউনদের মধ্যে থেকে যে কোনো একজন, আমার এই মতো তার নাম মনে পড়ছে না, তার সাম্রাজ্য যেহেতু চারপাশে বাড়ানোর প্রয়োজন। কেন বাড়ানোর প্রয়োজন? কারণ তারা এরকমই, প্রত্যেকটা শাসক যখন টায়ারেন্ট হয়ে উঠে তার প্রত্যেকেই তাদের যে সীমারেখা বা বর্ডার এটা আরও বাড়াতে চায়, এবং দূরবর্তী অঞ্চলে যদি কোনো সাম্রাজ্য থাকে সেটাকে হয় নিজের আন্ডারে নিয়ে নিজের গোলামের ভেতরে নিয়ে আসতে হবে, আর যদি নিজের গোলামি সে মানতে না চায় তাহলে তাকে পরাজিত করে তাকে গোলামের জীবন দিতে হবে এবং তার সাম্রাজ্যকে দখল করতে হবে। এটা ছিল ফেরাউনদের মূল উদ্দেশ্য সবসময়। ফেরাউনরা হচ্ছে টাইরেন্ট, এটা কল্পনা করতে পারবেন না। ওদের মতো স্বৈর শাসক দুনিয়াতে কখনই আসবে না, আর বিশ্বাস করুন, নইলে এরা তো বেশি ঘৃণিত হতো না। হিতিতে একটা সম্প্রদায় ছিল দূরবর্তী অংশ, হয়তো 200 কিলোমিটার দূরে অথবা আরও বেশি দূরে। একটা সম্প্রদায়, যে সম্প্রদায় হচ্ছে এইরকমই ইজিপশিয়ান যেই সম্প্রদায়টা গঠিত, যে এম্পায়ারটা গঠিত, এই হিতিতে একটা এম্পায়ার ছিল, এরকম একটা এম্পায়ার। ফেরাউনের খুব ইচ্ছা এই এম্পায়ারকে নিজের আন্ডারে নিয়ে আসার। সে এই এম্পায়ারকে নিজের আন্ডারে নিয়ে আসবে কীভাবে? এই এম্পায়ার তো নিচে থেকে সারেন্ডার করবে না। একটা এম্পায়ার তো কখনই আরেক এম্পায়ারের কাছে সোজা সাপটা যে একটা চুক্তি সই করে বলবে না যে হয়ে গেলাম আমি আপনার গোলাম। এটা হয় না। এম্পায়ারের সাথে এম্পায়ারের যুদ্ধ হবেই, একটা সোজা হিসাব। এখন এই হিতিদের প্রতি ফেরাউনের একটা আলাদা সমস্যা ছিল। ফেরাউন রাতে ঘুমাতে পারত না। সম্ভবত অন্য কোনো ডেমিগড ফেরাউনের মাথার মধ্যে কোনো কেমিক্যাল ইমব্যালেন্স ঘটায়, অথবা তার মাথার মধ্যে ঢুকে তাকে সবসময় বদ স্বপ্ন দেখাতে শুরু করে যে হিতিদিরা তোকে জাদু করবে, হিতিদিরা তোর খাবারের সাথে বিষ মিশাবে, হিতিদিরা তোর পানির সাথে বিষ মিশিয়ে দেবে। ফেরাউনকে একেবারে অস্থির করে রেখেছিল। এবং এর সাথে কিন্তু রাজনৈতিক ঝামেলাগুলোও কিন্তু জড়িয়ে। রাজনৈতিক ঝামেলা থাকবেই। রাজনৈতিক ঝামেলা মানেই মতবিরোধ, এটা সব সময় থাকবে। এখন যে ডেমিগডই হোক না কেন বা সে যেই হোক, সে যুদ্ধবাজ একজন ডেমিগড। আগামীতে তাকে আপনারা ইনশাল্লাহ শুনতে পাবেন। তো যুদ্ধবাজের কাজ কি? তার কাজই হচ্ছে অন্য এম্পায়ারের সাথে লাগানো যেইভাবে পারে। এখন সে ফেরাউনের সামনে সেজে আসছে, আমি হচ্ছি তোর যুদ্ধের দেবতা, যুদ্ধে আমি তোকে জয়ী করব। ঠিক তেমনি সে এইখান থেকে ভেগেছে ওই যে অন্য এম্পায়ার, সে এম্পায়ারের মূল যে ধরুন যে শাসক, তার মাথার মধ্যে ঢুকে বলবে কি দেখ ফেরাউন তোর ঘেড়ে ভাঙার জন্য আসবে। সোজা সাপটা হিসাব। তাহলে কি করছে সেই সোকল ডেমিগড, যে যুদ্ধবাজ ডেমিগড? সে দুই পক্ষকেই ইনফ্লুয়েন্স করতে থাকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করানোর জন্য। এবং যখন আপনি দাবার চালগুলো একে একে দিতে থাকবেন, তখন শুধুমাত্র এই স্বপ্নের ব্যাপারগুলো থাকবে না, তখন কিছু কিছু পরিস্থিতি তৈরি হবে, রাজনৈতিক কিছু কিছু পরিস্থিতি তৈরি হবে, তারপরে তৈরি হবে কিছু ক্রাইসিস, যে ক্রাইসিসগুলোর কারণে এক এম্পায়ার আরেক এম্পায়ারের প্রতি আরও বেশি বিদ্বেষী হয়ে উঠবে এবং দুইজনের মধ্যে শত্রুতা তীব্রতর হবে। এবং যখনই তীব্রতর হবে তখনই তো কোনো না কোনো এম্পায়ার যুদ্ধ ঘোষণা করবে, তাই না? সোজা হিসাব। ফেরাউনকে সব সময় এইভাবে গ্যাসলাইট করে গিয়েছে, মাথার ভেতরে ঢুকিয়ে যে হিতিদিরা তোকে অ্যাসাসিনেট করার চিন্তা ভাবনা করছে, তুই বেঁচে থাকার চেষ্টা কর। কিন্তু সেটা অবশ্যই সেই দেবতা বা সেই সোকল দেবতা নিজের প্রেজেন্স টের পাইয়ে দিয়ে করায়নি। ব্রেনের মধ্যে ঢুকে কেমিক্যাল ইমব্যালেন্স করে অথবা নিজের শক্তি প্রয়োগ করে ওই স্বপ্নগুলো দেখিয়ে তাকে আতঙ্কে রেখেছিল। শেষমেশ কিছু একটা পরিস্থিতি যখন দাঁড়ায়, এখন যুদ্ধ লাগা একেবারেই ইনএভিটেবল হবেই, যুদ্ধ হবেই এখন, তখন তো একটা সাহায্য দরকার, তাই না? ভুলে গেলে চলবে না যে এই ফেরাউনরা কিন্তু এই সমস্ত কিছু চালায়, তারা এই সুপার ন্যাচারাল, এই যে ডেমিগড, এদের পুজো টুজো করে, সব কিছু এদেরকে দিয়ে, এদের কাছ থেকে কবর নিয়ে সব কিছু করে, এদের কথা মতো সব কিছু করে। ঠিক তেমনি ডিসিশন নেওয়া হলো যে এখন হিতিতি এম্পায়ারের উপরে আক্রমণ করা হবে এবং এই যুদ্ধটা কোথায় হবে? সিরিয়ার বর্ডারে। আমি আবারও বলি, এই যুদ্ধ হবে সিরিয়ার বর্ডারে। এবং আমার যেটা ধারণা যে হিতিতি হয়তো তুরস্ক বা তার ওই পাশের দিকের এম্পায়ার,
যুদ্ধের জায়গাটা তো নির্ণয় হয়, এবং আপনি যে যুদ্ধ করবেন আপনার সে প্ল্যান কি, আপনার সেনাপতিকে, আপনার সব কিছুকে, এটা কে ডিসাইড করবে? এটা কি ফেরাউন কখনো ডিসাইড করবে? জীবনও না। তার এই কাজ হচ্ছে কি, সে যখনই ঘোষণা করবে কাল আমরা উম্মুকের বিরুদ্ধে যুদ্ধ করব, ঠিক সেই সময় ঘোষণা করার কিছুক্ষণ পরে যে কোনো এক ডেমিগডের পায়ের ওপরে যে পড়বে, পরে বলবো যে হুজুর আমাকে বাঁচান, তখন সেই ডেমিগড সে তার একটা প্ল্যান সাজিয়ে দেবে। কারণ ডেমিগডেরা তারা তো আর মানে সাধারণ মানুষ না, তারা তো এনটিটি তার বিস্তার ঘটাতে পারে সবখানে। এনটিটি এইখানে বসে থেকে পুরো ঢাকা শহরের উপর বিস্তার ঘটাতে পারে, আমি সত্যি কথা বলছি। এক শক্তিশালী এনটিটি এইখানে দাঁড়িয়ে ঢাকা শহরের উপরে তার প্রভাব বিস্তার করে হয়তো এই মুহূর্তে 1,00,000 লোকের কথা শুনতে পারবে। তার সে অ্যাবিলিটি রয়েছে, কারণ তার সে ফিজিক্যাল কান নেই, তার সে ফিজিক্যাল বডি নেই যে বডিটা এটা হ্যান্ডেল করতে পারবে না। সে ফিজিক্যাল একটা এলিমেন্টের বাইরে, এই জন্য তার কাছে প্রসেস করা খুবই কঠিন। তার তো কোনো ব্রেন নাই। এটা মানে এটা একটা ঐশ্বরিক ক্রিয়েচার না, হিসেবে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন। ধরতে পারেন যে রেডিয়েশন দেয়াল ভেদ করে যেতে পারে। এখন এই এন্টিটি যখন দেখবে যে ফেরাউন আমার কাছে এসে আমার পায়ের উপরে পড়বে, এতে আমি খুশি হব না? আমি তো এটাই চাই। আমি তো চাই ফেরাউনকে আমার পায়ের নিচে ফেলে রাখতে, দেখাতে অন্যান্য ডেমিগডদেরকে। প্রত্যেকেই কিন্তু হিংসায় জ্বলে, কেউ কিন্তু এটা ঠেকাতে পারে না। হিংসায় এন্টিটিরাও জ্বলে, মানুষও জ্বলে। হিংসা এত ভয়ঙ্কর একটা জিনিস। এন্টিটি যেহেতু যুদ্ধবাজ এন্টিটির দ্বারা প্ল্যান তৈরি হয়ে গেছে, যুদ্ধ হবেই। এখন যুদ্ধবাজ এন্টিটি কি সেইখানে জায়গা নেবে ডেমিগডের? মানে সেই ডেমিগডের কাছ থেকে কি ফেরাউন পরামর্শ নেবে? না, কারণ ফেরাউন তো জানে না যে কে তাকে এই অবস্থার মধ্যে নিয়ে গিয়েছে। যেই কোনো পারিপার্শ্বিক অবস্থা তৈরি করা হয় এন্টিটি দ্বারাই তৈরি করা হয়। এই ধরনের এন্টিটিরা তো এদের অহংকার বাড়িয়ে দিয়েছিল, তাই না? কারণ এটা সাহায্য নিত, এটা তো স্পষ্ট আল্লাহ বলেছেন যে সাহায্য নিত, এই জন্য এটা বাড়াবাড়ি করতো। এরা এমন এমন জিনিসের সাহায্য নিত, নিয়ে নিয়ে বাড়াবাড়ি করতো, কিন্তু সমস্ত সৃষ্টি তো আমারই, এটা তো আল্লাহর কথা। এখন স্বাভাবিকভাবেই দেখলো কি যুদ্ধবাজ এন্টিটি, ও তো এমনি যুদ্ধবাজ এন্টিটি না, ও তো আরো অনেক স্বভাব আছে খারাপ। তো সেই এন্টিটি দেখলো যে না, আমার ভাতটা মেরে দিল। কে মেরে দিল? খংশু। এখানে খংশুর হিসাবটা কি? খংশুর হিসাব বুঝতে গেলে আপনাকে কয়েকটা ব্যাপার মাথায় নিতে হবে। ওরা বিশ্বাস করে খংশু হচ্ছে যে কোনো ব্যক্তিকে সুস্থ করে রাখতে পারে বা সুস্থ করে তুলতে পারে, মানে তার হিলিং পাওয়ার রয়েছে। তারা বিশ্বাস করে খংশু মানে এই যে ফার্টিলিটির যে ব্যাপার, মানে সন্তান জন্মদানের ক্ষেত্রে স্ত্রীদের হেল্প করতে পারে, বিশেষ করে এই যে মাসিক যে চক্রটা থাকে সেটাতে। 3, সে হচ্ছে রাস্তা দেখায়। সে যে পথ হারায় তাকে রাস্তা দেখায়, মরুভূমিতে যে রাস্তা হারায় তাকে রাস্তা দেখায়। সে দিক দেখাতে পারে, সে বিপদ থেকে উদ্ধার করতে পারে। সেই সাথে তার আরও একটি ক্ষমতা রয়েছে, সেটা হচ্ছে সে ঝাড়ফুঁক করতে পারে। ঝাড়ফুঁক যেটাকে বলে এক্সোসিজম। এবার এটা সে কীভাবে করে? আমাকে মাফ করবেন, চারপাশে অনেক বেশি শব্দ, আমি এই শব্দগুলোকে আইসোলেট করতে পারছি না কোনো মতেই। বিশেষ করে যে প্রাণীদের ডাক, জেনারেল নয়েজ যেগুলো থাকে এগুলো আইসোলেট করা যায়, কিন্তু এই প্রাণীদের ডাক এটা কোনো মতে আইসোলেট করা যায় না। তো খংশুর এই যে 4টা গুণ, এই 4টা গুণের কথা কি তারা জানে না? তারা অবশ্যই জানে। এখন এই সিনারিওতে খংশুর কাজ কি? একটা ব্যাপার আপনাদের মনে আছে তো, একটু আগে বললাম, যুদ্ধবাজ ডেমিগড মানে যুদ্ধবাজ এন্টিটি তাকে স্বপ্ন দেখাতো না, তোকে পান করিয়ে বিষ মানে পানির সাথে বিষ মিশাবে, মানে পান করিয়ে তোকে মেরে ফেলবে, তোর খাবারের সাথে বিষ মিশাবে, অথবা এইভাবে তোকে খুন করবে বা ওইভাবে তোকে খুন করবে। ওরা কিন্তু এই ব্যাপারটা খুব আগে থেকে বিশ্বাস করে, তাই না? ওরা তো এটা জানে যে ওই যে হিতিতিক গোষ্ঠীটা, হিতিতিক যে সাম্রাজ্য, ওরাও তো জাদু করতে পারে, ওরাও তো ওদের অধাকা শূন্য পাঠাতে পারে। ওরা তো বিশ্বাস করে যদি আমার ডেমিগড থাকে আরেকজনের ডেমিগড থাকতেই পারে, এই বিশ্বাস তো ওদের আছেই। এইখানে রোলটা এখন খংশুর একদম পরিষ্কার হয়ে যায় যে খংশুর রোলটা এখানে কি। খংশু এমন একজন, যদি আপনি এর ব্যাপারে কিছু পড়াশোনা করতে চান
আপনি আহামরি তেমন কোনো কিছু খারাপ পাবেন না, আহামরি তেমন খারাপ কোনো কিছু পাবেন না। কিন্তু যে ডেমিগড প্রথা, এটার হিসেবে আমরা কথা বলতে পারি না। আমরা এই মুহূর্তে কথা বলবো তার এই ডেমিগড কন্ডিশনের বাইরে এন্টিটি হিসেবে তার এই 4টা গুণ নিয়ে। প্রথম গুণ, সে হিল করতে পারে। ফেরাউনের কিন্তু রোগ ছিল, ফেরাউনের কোন রোগ ছিল সেটা আমি জানি না, কিন্তু ফেরাউন একটা রোগে আক্রান্ত ছিল। আমরা সেই ফেরাউনের কথা বলছি যে ফেরাউন, ধারণা করা হয় যে এই সেই ফেরাউন যার বিরুদ্ধে মুসা আলাইহিসসালাম এসেছিলেন। ধারণা করা হয়, আমি বলতে পারবো না এই মুহূর্তে, আমি ধারণা করছি। যেহেতু হিলিং পাওয়ারের দরকার, তার হিলিং পাওয়ার কেন দরকার? কারণ তখনকার যুদ্ধগুলো কিন্তু এই প্রাসাদে বসে হতো না। বাদশাহ সে নিজে যুদ্ধক্ষেত্রে থাকতো, সে নিজে যুদ্ধক্ষেত্রে অবস্থান করত। এরকম সাম্রাজ্যের যারা এম্পায়ারের যারা হেড অফ দ্য স্টেট, তারা নিজেরা যুদ্ধে নামতো, এটা আগে থেকেই। এখন তো হেড অফ দ্য স্টেট হচ্ছে বাংকারে বসে থেকে তার সৈন্যদের পাঠাবে, সৈন্যরা মরুক, হেড অফ দ্য স্টেট বেঁচে থাকুক। তখন এই সিস্টেম ছিল না। হিলিং পাওয়ার কেন প্রয়োজন? কারণ যদি সে বের হয় এবং যদি পথে বিভিন্ন জায়গা থেকে সাপ্লাই নিতে হবে, সেইখান থেকে যদি তাকে জাদু করা হয়, সেইখান থেকে যদি তাকে ক্ষতি করা হয়, সেই ক্ষতিকে ট্যাকেল দিবে কে? খনসু, তার ম্যাজিক। যদি তাকে বিষক্রিয়া আক্রান্ত করা হয়, তাহলে এইটা থেকে তাকে উদ্ধার করবে কে? খনসু, কারণ তার হিলিং পাওয়ার রয়েছে। এবং খনসুর আরও একটা পাওয়ার রয়েছে, এই হিলিংটাকে সে বুস্ট কন্ডিশনে নিতে পারে। অর্থাৎ আপনি আপনার যে শক্তিটা রয়েছে সেই শক্তিটাকে সে এনহান্স করতে পারে। এই জন্য ওদের ইনক্রিপশনগুলোর ভেতরে বা ওদের যে ধরনের হিস্ট্রি লেখার যে ধরনের ট্যাবগুলো রয়েছে, সেইখানে আপনারা দেখতে পাবেন যে ফেরাউনের পায়ের নিচে একজন, তাকে পদদলিত করে সে আবার আরেকজনকে আঘাত করছে। এটা কিন্তু এমনি বানোয়ার জিনিস না, এগুলো ঘটে। তাদের মধ্যে আজীব কিসিমের জোর চলে আসে। যুদ্ধ করা কিন্তু সহজ কথা না। আপনি আর্মার পরেছেন, আর্মার পরে আপনি তো সারাদিন ধান খেতে কাজ করতে পারবেন না, পারবেন? যখন আপনি সারাদিন ধান খেতে কাজ করতে পারবেন না, তাহলে আপনি যুদ্ধক্ষেত্রে যুদ্ধের মানসিকতা নিয়ে তরোয়াল চালাতে হবে, আর্মার পরতে হবে, আকাশে সূর্য তপ্ত অবস্থায় রয়েছে, খেয়েছেন কি খান নাই, কোনো কিছু নাই। এই অবস্থায় মানুষ যখন যুদ্ধ করে, এরা হচ্ছে না আসল বীর। আমি যোদ্ধাদের কথা বলছি। তো এই যুদ্ধগুলো কিন্তু সহজ না। এখানে আপনার প্রচুর স্ট্যামিনা দরকার, প্রচুর স্ট্রেংথের দরকার, প্রচুর শক্তির দরকার বডি, আপনার প্রচুর ক্যালোরি দরকার। আপনি যদি রাতের বেলার বিশ্রাম না করতে পারেন এবং খেতে না পারেন, সকালবেলা আপনার যুদ্ধের ময়দানে এমনি ধপাস করে পড়ে যাবেন। আর অন্যান্য জিনিস, অন্যান্য বাহিনী এসে আপনাকে একেবারে পদদলিত করে চলে যাবে। তাহলে এই মুহূর্তে হিলিং পাওয়ার দরকার। রামেসিস যেহেতু সে নিজেই থাকবে, মানে ফেরাউন সে নিজেই থাকবে যুদ্ধের ময়দানে, তাহলে তার হিলিং পাওয়ার দরকার এবং তার এক্সট্রা অর্ডিনারি স্ট্রেংথের দরকার। যে স্ট্রেংথ কিন্তু আপনি মানে ওই সময়কার অনেক বীরের মধ্যে দেখতে পাবেন। সেই সাথে তার দরকার প্রোটেকশন। প্রোটেকশন কার কাছ থেকে? বললাম না, যুদ্ধ করতে গেলে আপনাকে কিন্তু রাতে তাঁবু করতে হবে, রাতে একটা জায়গায় অবস্থান নিতে হবে। এবং ওই সময় হয় কি যে বেশ কয়েকজন পাহারাদার পুরো পুরো বেসটাকে পাহারা দেয়। বিভিন্ন জায়গায় গুপ্তচর থাকে, ওই গুপ্তচররা যদি কোনো রকম মুভমেন্ট দেখে, তাহলে তারা ইমিডিয়েটলি সে খবর জানায়। তাদের তো সেই সোর্স আছে বা সে ব্যবস্থা রয়েছে খবর দ্রুত পাঠানোর। তো রাতের বেলা এই যে রেমেসিস বা এই যে ফেরাউনের আর্মি যে বিশ্রাম নেবে, সেই সময় যে হিতিতিরা তাদের ব্ল্যাক আর্মি, মানে ব্ল্যাক আর্মি বলতে সেই মানে সেই এন্টিটির ফৌজ, যারা হচ্ছে এন্টিটি এসে এক একজনকে আঘাত করবে। কীভাবে আঘাত করবে? যে জাদু দিয়ে কাবু করে ফেলবে। এটা থেকে প্রোটেকশন প্রয়োজন, যাতে এই ব্ল্যাক ফোর্স কোনো মতেই ফেরাউনের এই বেসের আশপাশে না আসতে পারে, ফেরাউনের আর্মিদের মনোবল যাতে নষ্ট করতে না পারে, ফেরাউনের আর্মিদের যাতে রাতে আরামের ঘুম হয়, ফেরাউনের আর্মিরা যাতে পরের দিন সকালবেলা একেবারে সুস্থ থাকে, এই জন্য নিজের হিলিং পাওয়ারও অংশ দিতে থাকে। সেই সাথে তার প্রোটেকশন, অর্থাৎ সে যে রাতে পাহারাদার, সে যে ট্রাভেলারদের পাহারা দেয়, একই তো জিনিস। রাতের পাহারা এসে রইল, সে কোথায় দাঁড়িয়ে রয়েছে সেটা আমি জানি না,
সে কোথায় দাঁড়িয়ে থেকে সে পাহারা দিচ্ছে সেটা আমি জানি না, কিন্তু এই দেবতার কাজ কি? পাহারা দেওয়া। সে একই সময় হিলিংয়ের কাজ করে যাচ্ছে, তার যত সেনা রয়েছে সবার, এমনকি মানে ফেরাউনের নিজেরও, তাকে শক্তি সে দিচ্ছে, তার শরীরে সে এনার্জি পুশ করছে, এবং রাতে বাইরে থেকে দাঁড়িয়ে দূর দূরান্ত থেকে আসা যদি কোনো ব্ল্যাক ফৌজ মানে ব্ল্যাক এন্টিটির সেনা এসে যাতে রেমিসেসের বেসে আক্রমণ না করতে পারে, এই প্রোটেকশন অন্য কেউ দিতে পারবে না তাদেরকে। যুদ্ধবাজ ডেমিগড যে রয়েছে তাকে দিয়ে যুদ্ধ করাতে পারবে, কিন্তু সে এই যে সৈনিক যারা সারাদিন কষ্ট করেছে তাদের হিলিং দিতে পারবে না, তাদের শান্তির ঘুম সে দিতে পারবে না। এই যে হিলিং এবং শান্তির প্রসেস, এই পুরো প্রসেসটা কে করতো? খনসু, তার নিজের শক্তি বলে। এবং এই শক্তি কি? এই শক্তির কোনো ব্যাখ্যা নাই, এটাকে আমরা জাদু বলতে পারি না। কেন জানান? এই অদেখা এন্টিটিদের যে শক্তি, এটাকে জাদু বলে দিলেই হয় না। যেমন আকাশ থেকে যে বজ্রপাত হয়, এই শক্তি ইমেন্স পাওয়ার, এই শক্তিটা কোত্থেকে আসে আমরা তো জানি না। মেঘ থেকে ঘর্ষণের ফলে একটা বিদ্যুতের ঝলক মাটির উপর এসে পড়বে, একটা ভোল্টেজ ডিসচার্জ হবে, এইটা কিন্তু সায়েন্টিফিক ব্যাখ্যা। কিন্তু এইটা যে আল্লাহর মানে আঘাতের একটা স্বরূপ, আল্লাহ যে দুনিয়াতে যে কোনো ধরনের আঘাত দিতে পারেন, ঘটাতে পারেন, এটা একটা স্বরূপ, এটা আমরা বিশ্বাস করি। তো ধরুন এই যে শক্তিগুলো, এই শক্তিগুলোকে আপনি কি বলবেন? এটা হচ্ছে ন্যাচারাল শক্তি, যেটা আমাদের বোঝার বাইরে। এখন সে হিলিং দিচ্ছে কিভাবে? সে হিলিং দিচ্ছে শরীরে বিভিন্ন জায়গায় কেমিক্যাল রিয়াকশন ঘটিয়ে ইমিডিয়েটলি, যেটা একটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। ধরুন আপনার শরীরে যদি রোগ খুব দ্রুত সারাতে চান, আপনার শরীরে মনে করুন যে প্রত্যেকটা কোষকে সজীব করে তুলতে হবে, তো সেই সময় আপনি প্রত্যেকটা কোষকে সজীব করবেন কিভাবে? এখন আমরা খুব ভালো করে জানি যে আমরা যদি বরফ শীতল পানিতে গোসল করি তাহলে আমাদের সেলগুলো অ্যাক্টিভেট হয়। এই কারণে কিন্তু আমরা ঝরঝরে অনুভব করি, কিন্তু তারা কি সে সময় গণহারে গোসল করতো কেউ? না 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 না, সেখানে গণহারে গোসল করার সুযোগই নেই। তো এই যে যারা, এবং মরুভূমিতে কিন্তু রাতে বেলা ঠান্ডা হয়ে আসে, কিন্তু দিনে তো গরম। তো এই শরীরগুলোকে ফুরফুরা করবে কিভাবে? সে যেই কেমিক্যাল প্রসেসটা ঘটায়, এটার ব্যাখ্যা এই মুহূর্তে আমার কাছে নেই, কিন্তু তারা একটা কেমিক্যাল প্রসেস ঘটায় আমাদের শরীরের ভেতরে, যাতে করে আমাদের শরীরের প্রত্যেকটা কোষ সেই অনুভূতি পায়, যেই অনুভূতি পেলে আমাদের প্রত্যেকটা কোষ সজীব হয়ে ওঠে। এবং এর সাথে একটা এক ঘুম দরকার। এক ঘুম বলতে এক ঘুম থেকে ওঠা, এটা অত্যন্ত জরুরি শরীরের জন্য। রুহ বডির বাইরে চলে যাক, এটাই তো তারা চায়। রুহ বডির বাইরে চলে গেলে আপনার শরীরের উপরে টেক ওভার যে কেউ করে নিতে পারে। এরপরে আপনাকে কি স্বপ্নে গোসল করাবে নাকি স্বপ্নের বাইরে গোসল করাবে, এটা এন্টিটির ব্যাপার। সেটা হিলিং প্রসেস চালু রাখলো, এবং এই হিলিং প্রসেস চালু রাখার মধ্যেই বাহিরে পাহারা দিচ্ছে যাতে দূর থেকে কোনো ব্ল্যাক এন্টিটি এসে এইখানে এই সেনাদের যাতে কোনো ক্ষতি না করতে পারে, এবং পরের দিন সুন্দরভাবে সেই যুদ্ধ যাতে আবার পরবর্তীতে শুরু হয়। এটাই হচ্ছে তার মূল টার্গেট। এইখানে এই ডেমিগডের মূল কাজ কি কাজ বললামই তো। এবং ফেরাউন এই যুদ্ধে কিন্তু জয়ী হয়। এই হিতিদের বিরুদ্ধে, মানে যে যুদ্ধটা, এই সাম্রাজ্যের বিরুদ্ধে যে যুদ্ধ, ধারণা করা হয় যে জিতেছিল, হয়তো ধারণা করা হয় জিতেছিল, আমি বলতে পারছি না যে জিতেছে কিনা, কারণ আমি যতটুকু জানি হিতিদের বিরুদ্ধে বা ব্যাপারে হিতিরাও কিন্তু কম না, তারাও কিন্তু এই সমস্ত জাদু টোনা মারাত্মক এক্সপার্ট। বলবো না, বলতে হবে না, যদি জাদুর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন যে ফেরাউনের দফতরে কি ঘটেছিল সেটা, কিন্তু জাদুর ভয়াবহতা যদি জানতে চান, আপনাকে এই হিতিদের গোষ্ঠীর ব্যাপারে জানতে হবে। এই মারাত্মকভাবে জাদু হয়, এবং যেটার ব্যাপারে এখন আপনারা হয়তো জানেন যে টার্কিশ, যে অনেকে আমাকে বলে যে আমার ঘটনাগুলো টার্কিশ সিনেমার কেউ মিলাতেই পারবে না, কখনো মিলাতে পারবে না, কিন্তু এটা সত্যি যে ব্ল্যাক ম্যাজিকের ভয়াবহতা ওইদিকে একটু বেশি। এবং এই আমাদের এই পাশে এই জাভা দ্বীপের অঞ্চলে, যেমন বিশেষ করে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এইখানে এই দুইটা জায়গায় সবচেয়ে প্রকট জাদুর প্রভাবটা।
তো ওই হিতিদের কাছ থেকে আসা ব্ল্যাক এন্টিটিদেরকেও সে প্রোটেক্ট করে রাখলো। কীভাবে করে রাখলো? যাতে কোনো রকমেই ফেরাউনদের কোনো ক্ষতি না হয়। এবার সকালবেলা যখন ফেরাউন যুদ্ধে নামবে, এখন এখানে বলছি সেই কথাটা যে এই এক্সট্রা অর্ডিনারি শক্তি আসে থেকে, তখন স্বয়ং খংসু অথবা এই ডেমিগড যেই হোক, তারা স্বয়ং তাদের সাথে উপস্থিত হয়। আপনি দেখবেন যে যে ব্যক্তি পজেসড হয় তার গায়ে যে পরিমাণ জোর আসে, সেই সময় ওই যে পজেসড করে সে পুরো শরীরের পুরো শক্তিটা ব্যবহার করে, তখন সেই শরীরটা যতটুকু ক্যাপাবিলিটি রাখে তার চেয়ে বেশি শক্তি প্রোভাইড করতে পারে বাস্তবেই। কিন্তু সেটা তো একটা মানুষ নিজে নিজে ট্রিগার করতে পারে না, এটা ট্রিগার করতে পারে এন্টিটি। সকালবেলা যখন ফেরাউন যুদ্ধে যাবে, তখন ফেরাউনের সাথে খংসু নিজেও নামে। তখন এই এক্সট্রা অর্ডিনারি পাওয়ারটা ফেরাউনরা পায়। কিন্তু মনে রাখবেন যে এই যে ঘটনাগুলো বললাম, এই ঘটনার সাথে ফেরাউন এবং মুসা আলাইহিসসালামের যেই টাইমলাইন, এটা মিলবে না কখনো। কেন জানেন? কারণ সরাসরি এইখানে মুসা আলাইহিসসালাম হচ্ছেন আল্লাহর প্রেরিত রাসূল, তার সাথে এগুলো চলবে না কখনো। এই জন্য যখন নীল নদে ডুবে সে মারা যায়, তার সাথে না ছিল ডেমিগড, না ছিল কেউ, কারণ সে অফগার্ডে দৌড় দিয়েছে। বেকুব হলে যা হয়, মানে হিংসায় এবং অহংকারে যদি কেউ অন্ধ হয়ে যায়, তাহলে সে অফগার্ড হয়ে যাবে এবং সে দৌড় দিয়ে মরবেই। আল্লাহ উত্তম জানেন, যতই জাদু করি না কেন কোনো লাভ নেই, যতই ডেমিগড পারি না কেন, যতই ডেমিগড পুষি না কেন, আমার মৃত্যু যেদিন আসবে সেদিন আমি মরবো, জিল্লাতের মতো আসবেই আমার, ও করে লাভ নেই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শেষ। এটাই হচ্ছে ইমান। ওই সময়ের ইমানের কথা আমরা জানি না, ওই সময় কালেমা তো এরকম ছিল কিনা আমরা তো সেটাও জানি না। আমি তো ওই সাবজেক্টটা বাদ, এখন আসলাম কি আবারও সেই একই জায়গায় যাই, সেটা হচ্ছে সেই সিরিয়ার ওই বর্ডারে ওই যুদ্ধে কে জয়ী হয় সেটা আমি জানি না, আমি জানি না। কিন্তু ফেরাউন তার যে এই খংসুর কাছ থেকে নেওয়া শক্তিটা, এই শক্তিটা বলবতে কিন্তু সে তো সাম্রাজ্যকে টিকিয়ে রাখতে পেরেছিল সেই সময়। কারণ এই হিতিদের বিরুদ্ধে যদি যুদ্ধে হারতো সে, তাহলে তার সাম্রাজ্য চলে যেত। ধারণা করা হয়, ধারণা তো করতে পারি, ধারণা করা হয় বলা ভুল, ধারণা তো করতে পারি যে এই কারণে তার সাম্রাজ্য টিকে গিয়েছিল। তখন পরবর্তীতে তার সাম্রাজ্য আরও শক্তিশালী হয়, কারণ এই ডেমিগডেরা বিভিন্ন রকমের প্ল্যান, বিভিন্ন রকমের ছলচাতুরি খুব সুন্দর করে শেখাতো, এবং বাইরে এসে লোকজনকে বলতো আই এম দ্য গড, আমি এই প্ল্যান করেছিলাম, মানুষের সামনে আর কি। ওই ডেমিগডের সামনে যে কুফুরি করতো, মানুষের সামনে এসে কুফুরি করতো, সব জায়গাতেই কুফুরি করতো বসে বসে। এবার খংসুর সাথে ফার্টিলিটি সম্পর্ক কি? ফার্টিলিটি সম্পর্ক যদি না থাকে, তাহলে খংসুকে এটার সাথে কানেক্টেড বলা হয় কেন? আবার এটা একটু কথার কথা আপনি ধরতে পারেন যে চাঁদের যে সাইকেল, ওকে তো মুনগড বলা হয়, এরকমই কিছু। তো আপনি অন্য ধর্ম এরকম পাবেন, ঠিক একই রকমের সিমিলারিটি, যে মুনগড যে তার সাথে ফার্টিলিটির কানেকশন রয়েছে। মানে এটা হচ্ছে ন্যাচারালি যে পিরিয়ডের যে সাইকেলটা, মাসিকের যে সাইকেল, এই সাইকেলের মতোই কিন্তু লাগে যে চাঁদের যে সাইকেলটা, এই সাইকেলটার সাথে ওই পিরিয়ডের সাইকেলটা মিলে যায়। এই জন্য অনেকে মনে করতে পারে যেটার সাথে কানেকশন রয়েছে, এটার সাথে কোনো কানেকশনই নেই। প্রথম কথা হচ্ছে এটা, যে এটার সাথে কোনো কানেকশন নেই। কিন্তু শয়তানের সাথে এবং এই যে সূর্য, মানে চাঁদের যে বিভিন্ন পজিশন দুনিয়াতে, এই পজিশনের সাথে বাহ্যিক কিছু ব্যাপারে একটু পরিবর্তন ঘটে মানুষের শরীরে, এবং সূর্যের সাথে তো শয়তানের কানেকশন রয়েছে। অন্য আরেকদিন বলবো সেই কথা। এখন ফার্টিলিটির সাথে খংসুর যোগাযোগ কোথায় হতে পারে, কেন হতে পারে? আমি আপনাদেরকে একটা কথা বলি, জেনেটিক সমস্যার ব্যাপারে কিন্তু আমরা এখন জানি। তখনকার মানুষজন কিন্তু এই জেনেটিক কন্ডিশনের ব্যাপারে জানতে পারতো না। কেন বলছি? বিবাহ সাথে যদি নিজেদের ভিতরে ইনব্রিডিং হয়, ইনব্রিডিং কেন বলছি? দেখুন, যেটা জায়েজ সেটা জায়েজ, তার মানে এই না যে সেটা করা উচিত। ইনব্রিডিং হচ্ছে যে নিজেদের আত্মীয়দের মধ্যে বিবাহ শাদী করা। যেমন ধরুন যে আপনি আপনার চাচাতো ভাই বোনের সাথে বিবাহ করলেন, আপনি আপনার মামাতো ভাই বোনের সাথে বিবাহ করলেন, বা খালাতো ভাই বোনের সাথে বিবাহ করলেন। এইখানে যেটা হচ্ছে এটা ইনব্রিডিং, কিন্তু এটা জায়েজ, কারণ এখানে মানে এটা হারাম না। যেটা না যায় সেটা ব্যাপারে আমরা কিন্তু স্পষ্ট জানি। কিন্তু এই ইনব্রিডিংয়ে হয় কি, যে জেনেটিক ডিসঅর্ডার দেখা দেয়, জেনেটিক ডিসঅর্ডার দেখা দেয়। আপনি বিশ্বাস করুন নাই করুন, হয়তো আপনার কপাল ভালো যে আপনার বাবা মা যদি চাচাতো মামাতো ভাই বোন বা খালাতো মামাতো ভাই বোন হয়ে থাকেন,
হয়তো আপনার কপাল ভালো, আপনি জেনেটিক ডিসঅর্ডারে ভোগেন নাই, কিন্তু জেনেটিক ডিসঅর্ডারের রোগী যদি খুঁজতে যান আপনাকে হাসপাতালে যেতে হবে, প্রচুর পাবেন যে তাদের বাবা মার কারণে তাদের সন্তানের অবস্থা খারাপ হয়। ডাক্তাররা কিন্তু অনুৎসাহিত করে যে ইনব্রিডিং না হয় ভালো। জায়েজ মানে এই না যে করাই লাগবে, ঠিক আছে? তো তখনকার ইনব্রিডিং তো আরও অন্যরকম ছিল। তো তখনকার হিসাব তো আলাদা, এবং ভাই বোনের সাথে বিয়ে হতে তো সময় লাগতো না। এমনকি নিজের ভাই বোন বাদ দিও, ওই যে কাজিনদের মধ্যে বিবাহ শাদী হতো, যার কারণে জেনেটিক ডিসঅর্ডার দেখা দিত। এবং জেনেটিক ডিসঅর্ডার যখন দেখা দিত, এক তো জেনেটিক ডিসঅর্ডারের কারণে সন্তান পছন্দ হতো না। কোনো বাচ্চা বা কোনো রাজা চাইবে না যে একটা বিকলাঙ্গ সন্তান তার জায়গা নেয়, বা তার সন্তান হিসেবে সে নিজেকে সেটা প্রকাশ করতে চাবে না, বা সেটা দেখাতে যাবে না দুনাকে। এটা হচ্ছে ইগোর একটা ব্যাপার, ইগোর স্যাটিসফ্যাকশনের একটা ব্যাপার। তো এই ক্ষেত্রে খনসু হেল্প করতো। যখনই ওরা দেখতো যে এরকম জেনেটিক ডিসঅর্ডারের ব্যাপারে তোরা জানতো না, ওরা দেখতে পাচ্ছে যে সন্তান এরকম হচ্ছে, সন্তান একটু অন্যরকম হচ্ছে, সন্তান দেখতে সুন্দর না, সন্তানের চোখগুলো কেমন বা নাক কেমন, মানে পারফেক্ট শেপ তারা খুঁজে। যেমন ফেরাউনরা নিজেরাই পারফেক্ট শেপ, নিজেদেরকে আর কি ভাবে যে আমরা পারফেক্ট। তো এরকম পারফেক্ট শেপ সে কীভাবে বের করবে? এই জেনেটিক ডিসঅর্ডারটাকে সে হিল করতো। ওই যে বললাম না তার একটা ক্ষমতা রয়েছে হিলিং, এই জেনেটিক ডিসঅর্ডারটাকে সে হিল করতো। যদি এই জ্ঞানগুলো আমরা এখন পেতাম, এই জ্ঞানগুলো আমরা পাচ্ছি না, কারণ এই এন্টিটিদেরকে আল্লাহ সরিয়ে দিয়েছেন, দুনিয়াতে রাখেন নেই। এরা থাকলে আরও বড় ক্ষতি হতো আমাদের। তো এই জেনেটিক ডিসঅর্ডারটা ওরা ট্রিট করতো, এই খনসুরাই ট্রিট করতো, এবং এই জেনেটিক ডিসঅর্ডার ওরা ট্রিট করার কারণে ওদের সন্তানরা কিন্তু আর ওইভাবে হতো না, ওরকম হতো না। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু জেনেটিক ডিসঅর্ডার কিন্তু থাকতো। জেনেটিক ডিসঅর্ডার এখনও রয়েছে, আপনি অস্বীকার করতে পারবেন না যে বাবা মার কারণে জেনেটিক ডিসঅর্ডার নিয়ে সন্তান পয়দা হচ্ছে। তো এখন ওই জেনেটিক ডিসঅর্ডারটাকে সে যখন ট্রিট করতো, তখন সে সেল বা যেটাই হোক, ডিএনএগত যেই ব্যাপারটাই হোক, এটাকে সে যেভাবে ট্রিট করতো সেটা সেই আজকে থেকে 3-4 হাজার বছর আগে সে ট্রিট করতে পারতো। এই ব্যাপারে আমরা আজ পর্যন্ত জানতে পারলাম না, তাই না? তো এই ট্রিটটা যখন সে করতে পারতো, ঠিক তেমনি সে কিন্তু প্রজাদের হেল্প করতো। প্রজাদের, দেখুন ব্যাপারটা হচ্ছে কি, যে শুধুমাত্র যে আপনার ফেরাউনকে সাহায্য করবে ব্যাপারটা কিন্তু এমন না। এখন যদি সেখানকার কোনো প্রজা যদি তার ব্যাপারে জানতে পারার পরে যদি বলে বা খনসুকে কীভাবে ডাকতে হয়, আর সেই প্রসেস ফুলফিল করে সে যদি খনসুর কাছে নিজের জন্য সে যদি চায়, খনসু তাকে করে দেবে। ওই যে বললাম না যে আপনি যদি আমাকে ডাকেন আমি আপনাকে সাহায্য কেন করবো না। তো তখন দেখা গেল কি, যদি ইনব্রিডিংয়ের ঘটনা না ঘটে, ধরুন যে ইনব্রিডিংয়ের ঘটনা নাই, জেনেটিক ডিসঅর্ডার নাই, এই লোকের সমস্যা না হয় তার স্ত্রীর সমস্যা, তাহলে সমস্যাটা কোথায় হতে পারে? শুক্রাণু অথবা ডিম্বাণুতে। সেটা কি মানুষজন তখন জানতো যে শুক্রাণু এবং ডিম্বাণুর ব্যাপারটা কীরকম? মানুষ সেটা জানতো না। তো এটাকে ইনফ্লুয়েন্স করাও তো কঠিন না, কিন্তু সেই জ্ঞান এখন আমাদের কাছে এখন ধীরে 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 অ্যাভেলেবেল হচ্ছে প্রযুক্তির কারণে। যত সময় যাবে তত অ্যাভেলেবেল হবে। তো এই যে শুক্রাণু এবং ডিম্বাণুর যে সিস্টেমটা, এই সিস্টেমের সাথে আবার দেখা গেলো কি, আমাদের যে ছেলের শুক্রাণুর লেভেল একটা লেভেলে আসতে হবে, শুক্রাণু পরিমাণ সেই পরিমাণ থাকতে হবে তার সিমেনের ভেতরে। তার মানে ছেলেরও নিজের সমস্যা হতে পারে, মেয়েরও নিজের সমস্যা হতে পারে, মেয়ের জরায়ু ঘটিত সমস্যা দেখা দিতে পারে, তার বিভিন্ন রকমের সিস্ট হতে পারে, তার বিভিন্ন রকমের সমস্যা হতে পারে, তার বিভিন্ন রকমের ওই জায়গায় দেখা গেলো যে চর্বি জমে গেছে, অথবা সিস্ট হয়ে গেছে, অথবা তার পিরিয়ডের রাস্তা বন্ধ হয়ে আছে, যে কোনো একটা ঘটনা ঘটতে পারে। এই যে ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্ট সে কীভাবে স্ক্যান করবে? আমরা এখন স্ক্যান করতে পারি, তখন তো স্ক্যান করতে পারতাম না। তো এই খনসুরা তো মানব দেহের ভেতরেও দেখতে পারে, এন্টিটি মানব দেহের ভেতরে দেখতে পারে, সব এন্টিটি পারে না। যে এন্টিটি দেখতে পারে সে তখনই বলে দেয় যে ভাই দেখ তোর এই রোগ হয়ে আছে, কিন্তু বলে দেয় কিন্তু অনেক এন্টিটি এই রোগটাকে সে ট্রিট করতে পারে। কারণ দুনিয়াতে এমন কোনো রোগ নাই যেটা চিকিৎসা করা ইম্পসিবল, কোনো মতে সম্ভব না। মানে এমন কোনো রোগই নাই, সব রোগের চিকিৎসা করা সম্ভব মৃত্যুবাদে সব রোগের চিকিৎসা করা সম্ভব। এটা কোনো রকম মিথ্যা কথা না, কিন্তু সেই জ্ঞান আমাদের কাছে নাই। সেই জ্ঞান যে যে জায়গাগুলোর মধ্যে ছিল আল্লাহ ভালো জানেন, তিনি সব সিস্টেমেটিক ওয়েতে একেবারে কি বলে এটাকে পরিষ্কার করে দিয়েছেন। কারণ আমরা মানুষ অনেক খারাপ। আজকে যদি দেখি যে আমার সুবিধা বা আমার লাভ, আমার ইমান নষ্ট করতে সময় লাগবে না।
আমরা মানুষ এরকম, আমাদের ফিতরত এরকম। এই জন্যই আমাদের আদি পিতা এবং আদি মাতাকে শয়তান খুব সহজেই প্রলুব্ধ করতে পেরেছিল। আমাদের আদি পিতা এবং আদি মাতা যখন প্রলুব্ধ হওয়া থেকে বাঁচতে পারেনি, তাহলে আপনার আমি কি করে ডিম? তার আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও তো সাহাবারা কি মুনাফেক হয়েছেন নাই? সুতরাং মানুষের পদস্খলন হবেই। ঈমান ধরে রাখা অত্যন্ত কঠিন। এই জন্য আল্লাহ সিস্টেমেটিক ওয়েতে সমস্ত কিছুকে তিনি চাপিয়ে দিয়েছেন অথবা পরিষ্কার করে দিয়েছেন। তিনি এইভাবেই কাজ করেন। এটাই তার হিকমত। এইভাবেই হয়। তিনি হুট করে সব কিছু করতে পারেন, কিন্তু তিনি কখনোই এভাবে করেন না। তিনি ধৈর্যশীল এবং তিনি ন্যায় বিচারক। তো খনসুর এই যে ফার্টিলিটির ব্যাপারটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং এবার আসে নাইট টাইম ট্রাভেলে সে মানুষকে কীভাবে সাহায্য করে। এখন করে কি না আমি জানি না, কারণ আমার বিশ্বাস এদেরকে আল্লাহ দুনিয়া থেকে সাফ করে দিয়েছেন। এরা থাকলে ঝামেলা হতো। কিন্তু আগে হতো কি, মরুভূমিতে মানুষ হারিয়ে যেত। হারিয়ে যাওয়া মানুষগুলো রাস্তা খুঁজে পেত না। মরুভূমিতে রাস্তা খুঁজে পেতে পারবেন? আপনাকে আমি মরুভূমিতে দাঁড় করিয়ে দিলাম, 1-2 মিনিট তো আপনি চিন্তা করবেন ঘটনা কি। 4-5 মিনিট পরে চিন্তা করবেন যে আমি হাঁটবো কোন দিকে। 10-15 মিনিট একদিকে হাঁটার পরে দেখবেন যে রাস্তাই শেষ হয় না। আধা ঘন্টা 1 ঘন্টা পরে লাগবে পিপাসা, আর তারপরে শুরু হবে ভয়। বুঝতে পারছেন? আপনি তো সার্ভাইভ করতে পারবেন না মরুভূমিতে। তো এই মরুভূমিতে যখন ওই সময় লোকগুলো হারিয়ে যেত, সে রাস্তা দেখাতো। সে কীভাবে রাস্তা দেখাতো? সে আপনার ভেতরে থট প্রসেস দাঁড় করিয়ে দিত। আপনাকে নিশানি দেখাতো। ধরুন আমরা ওই সময় বিভিন্ন রকমের তারা দেখে রাস্তাঘাট ঠিক করতাম আমরা, তাই না? তো আপনাকে সেই তারার ব্যাপারটা আগে থেকে বোঝানোর চেষ্টা করতো যে এইদিকে তাকা, ওইদিকে তাকা, ওইদিকে তাকা, ওইদিকে তাকা। অথবা আপনার সামনে চোরা বালি রয়েছে, অথবা বালি রয়েছে ঠিকই, কিন্তু ভেতরে একটা বিরাট বড় খাদ। ঠিক আছে, তো আপনি পায়ের বালির উপর পাড়া দিলে পড়ে যাবেন, খাদে তুলে আপনি শেষ। কারণ বালু এমনভাবে সেখানে একটু করে আস্তে পড়তে মানে এমন একটা শেপ ধরে ফেলেছে যে মনে হবে যে সমস্তটাই বালুময় প্রান্তর, কিন্তু ওটা একটা খাদ। সে আপনাকে সেখান থেকে সরিয়ে দেবে। আগে গ্রো করতো, এখন মরুভূমিতে মানুষজন যায় না। আর এখন দুনিয়া আপগ্রেড হয়ে গেছে, এখন আর দরকারও পড়ে না। আল্লাহ তাদেরকে রাখেনও নাই। মরুভূমিতে যখন মানুষজন হারিয়ে যেত, মরুভূমিতে হারিয়ে যাওয়াটা কিন্তু অত্যন্ত কঠিন। মরুভূমি এবং পানি, বিশ্বাস করুন, মরুভূমিতে যখন আপনি থাকবেন তখন আপনি পানির জন্য হাহাকার করবেন, আর পানির উপরে যখন থাকবেন তখন আপনি মাটির জন্য হাহাকার করবেন। কি ভয়ঙ্কর ব্যাপার, বুঝতে পেরেছেন? আপনার চোখের সামনে পানি, অথচ পানি খেতে পারবেন না। আর আপনার চোখের সামনে পানি নেই, অথচ পানির জন্য আপনি পাগল। তো এই মরুভূমিতে যখন লোকজন হারিয়ে যেত, সে রাস্তা দেখাতো, কনসই কাজ করতো। তো এই ছিল গতানুগতিক ধারার বাইরের কথা। আমার কথা অবিশ্বাস হতেই পারে, কিন্তু একটু রিসার্চ করতে হবে আপনাকে, একটু রিসার্চ করতে হবে। বিশেষ করে ওদের যে ট্যাবগুলো রয়েছে, ট্যাবগুলোকে ভালো করে রিসার্চ করতে হবে। এবং অনেক সময় কি এই ট্যাবগুলোকে ট্রান্সলেট করা যায় না, আর একটু বাইরে থেকে হেল্প নিতে হয় আমাকে। বাইরে থেকে বলতে আপনারা তো বুঝতেই পারছেন কী বললাম। তো এই খনসুর ব্যাপারটা আজকে এইখানেই শেষ। আর ফার্দার ইনফরমেশন নাই, অ্যাভেলেবেল নাই আমার কাছে আপনাদেরকে দেওয়ার জন্য। তো এই জন্য বলি যে আমরা এই সমস্ত চরিত্রদের ব্যাপারে আমরা বই পড়ি না, তো আসলে বই পড়ি না দেখে আমরা জানতে পারি না। তো মনে করুন যে এই চরিত্রগুলো দুনিয়াতে এক্সিস্ট করতো দেখেই এদের ব্যাপারে লিখিত রয়েছে, এবং তাদের এক একজনের এক এক রকমের কাজ। যুদ্ধবাজ এন্টিটি যেমন রয়েছে, ঠিক তেমনি একেবারে অলমাইটি গড সাজা নাউজুবিল্লাহ এরকম এন্টিটিও রয়েছে। তো খনসু তাদের মধ্যে থেকে একজন। আপাত মস্তক যদি দেখি, তার যতগুলো গুণ রয়েছে, এই গুণগুলো খারাপ না, কিন্তু প্রক্রিয়া কুফর। এই কুফর প্রক্রিয়াটার জন্যই ওরা ধীরে ধীরে নিজেদেরকে নাফরমানির এমন সীমানা নিয়ে গিয়েছে, এরপরে ধ্বংস হয় কিভাবে সেটা আমরা সবাই জানি। আল্লাহ ন্যায় বিচারক এবং তিনি ধৈর্যশীল।